বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতরাতে বাহির সিগন্যাল ব্যাপারীপাড়ার এলাকা। আমি আজকে চ্যালেঞ্জ করে বলে ছাত্র সমন্বয়কদের বলেন তো দেশে ওরা কি সংস্কার করছে আর ওরা দেশ সংস্কার করবে, এগুলো একটা পাগলামি কথাবার্তা। এখন আপনি নাবালক বিটার খাওয়া বাচ্চাকে সরকার বানিয়ে দিতে চান না, মূলত ভিতরে ভিতরে রাষ্ট্র ধ্বংস করার কাজ আলেমরা এখনো চালিয়ে যাচ্ছে। আপনারা ভালো না, ভালো সাজানো বিরোধী ছাত্র আন্দোলন কারো বাপের প্ল্যাটফর্ম না। শেখ হাসিনা বলছিল দেশটা তার বাপের, টিকতে পারে নাই। এখন যদি আন্দোলনকারীদেরকে বাদ দিয়ে আপনারা মনে করেন এই প্ল্যাটফর্ম আপনাদের বাপের, আপনারা সার্জিস এই পদ থেকে সরে দাঁড়ায়নি। সার্জিস কিছুদিন পরে সমন্বয়কের পদ থেকে সমন্বয়কদের 5 তারিখে কিছু করতে পারে নাই, এখন তোদেরকে একটা একটা করে ধরবো, একটা একটা করে। এই সার্জিস আলম এই হাসনাত আবদুল্লাহ কোন এক সময় সাদ্দামের পিছনে থেকে তারা জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে স্লোগান দিচ্ছে। তাদের বিরুদ্ধে আমি একা লড়বো, মার খেতে হলে মার খাবো, যদি দেশের জন্য মরতে তাহলে তো শেখ হাসিনা যাওয়ার দরকার ছিল না, শেখ হাসিনাকে বিদায় করার দরকার ছিল। আমরা হাসিনাকে টারাইনি, কোটি কয়েকজন সমন্বয়কের ব্যাংকে কোটি কোটি টাকার লেনদেন দেখা দিচ্ছে। 32 কোটি টাকার একটা প্রোফাইল এসেছে, দুর্নীতির টেন্ডারবাজির কথা এসেছে। কখনো এই সমন্বয়করা যদি ডাকে আর একজন মানুষ এই ধরনের কাউকে পাবে না, কখনো না। তারা আমাদের সাথে ভয়ঙ্কর রকমের প্রতারণা করেছে। তারা আমাদের সাথে আমরা যে কথা দিয়েছিল, আমরা যে কথার মাধ্যমে তাদের কথায় আমরা যে শুনেছি, আমরা রাস্তায় নেমেছিলাম, এটা কোনোভাবে আর দ্বিতীয়বার কোনোভাবে সম্ভব না। তারা ডাকলে পর আমরা রাস্তা। শেখ হাসিনা সরকার কোনো এক সময় যদি ক্ষমতায় আহে, তাহলে আমরা যারা শেখ হাসিনার বাড়িতে 5 তারিখে অ্যাটাক করছি, আমাকে কি করবো? নাতি আসো, পাশে বসো, বসো, আদর করবো। অন্তর্বর্তীকালীন সরকার আমাকে লাগে কোনো আইন করছে বয়া পারবেন? তাহলে অন্তর্বর্তীকালীন সরকার আমাকে রক্তের উপরে দিয়া বয়া তারা কি করছে? শুট করে আমাদের উপর অ্যাটাক করে। দেশ নাকি স্বাধীন হয়েছে, দেশ এখনো স্বাধীন হয় নাই। অনুষ্ঠানে বসবো, আপনারা সবাই আসেন। প্রেস ক্লাবে পুলিশের হাতে ধরা খেলেন সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহ। এমন একটি নিউজ বর্তমান বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ছে। তো বন্ধুরা, এটা কতটুকু সত্য নাকি গুজব তা নিয়ে থাকতেছে আজকের ভিডিওতে বিস্তারিত। বন্ধুরা চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। আমি আজকে চ্যালেঞ্জ করে বলে ছাত্র সমন্বয়কদের বলেন তো দেশে ওরা কি সংস্কার করছে আর ওরা দেশ সংস্কার করবে, এগুলো একটা পাগলামি কথাবার্তা। এখন আপনি নাবালক বিটার খাওয়া বাচ্চাকে সরকার বানিয়ে দিতে চান না, মূলত ভিতরে ভিতরে রাষ্ট্র ধ্বংস করার কাজ আলেমরা এখনো চালিয়ে যাচ্ছে। আপনারা ভালো না, ভালো সাজানো নাটক করেন। নরেন্দ্র মোদী শেখ হাসিনাকে ফেরত না দে, আপনার আনার কোনো ক্ষমতা নাই। যারা ছাত্র সমন্বয়ক আছে তারা চাচ্ছে আগে সংস্কার পরে নির্বাচন, এটা বলছেন না? আচ্ছা, আপনারা ওই ছাত্র সমন্বয়কদের বলেন তো দেশে ওরা কি সংস্কার করছে? আরে ভাই, 40 বছরে আল্লাহ নবীদেরকে নবুয়ত দিয়েছে, 40-এর আগে মানুষের মাথায় ভালোভাবে জ্ঞান আসে না। এখন আপনি নাবালক ফিটার খাওয়া বাচ্চাকে সরকার বানিয়ে দিতে চান নাকি? সমন্বয়করা আন্দোলন করছে, এটা একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে আন্দোলনটা খুব অভিমানের থেকে। কিন্তু যদি সার্জিস আলম, হাসানাত আবদুল্লাহ, ওই যে নাহিদ ইসলাম, এদেরকে যদি রাষ্ট্রের প্রেসিডেন্ট বানান, এই রাষ্ট্র 1 সপ্তাহের ভিতরে ধ্বংস হয়ে যাবে। কারণ একজন রাষ্ট্রের প্রধানমন্ত্রী হতে গেলে উনার বয়স মিনিমাম 50 বছর হতে হবে, অর্থাৎ নবুয়তের বয়সটা পার করতে হবে। তাহলে যেখানে 40-এর আগে কোনো নবী নবুয়ত পায় নাই, সেখানে সার্জিস আলম, হাসানাত আবদুল্লাহরা দেশের সরকার হবে আর ওরা দেশ সংস্কার করবে, এগুলো একটা পাগলামি কথাবার্তা। আমি মনে করি সংস্কারের নামে এরা নির্বাচনকে কালক্ষেপণ করছে। আপনি মনে রাখেন, এই স্বাধীনতা আবার নষ্ট হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এই যে সমন্বয়করা এভাবে স্বাধীনতার রঙে যেভাবে রাঙ্গাচ্ছেন নিজেকে, আপনারা হয়তো বা আর একবার রক্তের সাগরে ডুবে যেতে পারেন। কারণ আওয়ামী লীগের ফ্যাসিজমকে এই দেশের যারা বিচক্ষণ লোক তারা চিনে ফেলছে। আমি কাল নাগিনী সাপকে যতটা ভয় না করি, তার চাইতে 70 গুণ বেশি ভয় করি শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে। ওদের পক্ষে সবই সম্ভব। ওরা ওই যে ডিবির হারুনকে বাতের হোটেলের মালিক বানিয়ে দিয়ে সেখানে অনেক নিরীহ মানুষকে নিয়ে নির্যাতন করেছে। মিয়া, শেখ হাসিনার কাছে ইলিয়াস আলীর কন্যা পায়ে ধরে বলছে আমার আব্বাকে ফিরিয়ে দেন। শেখ হাসিনা আবেগে আপ্লুত হয়ে বলছে যে ঠিক আছে আমি দেখছি। তৎকালীন জিয়াউল হাসানকে ফোন দিছিল যে ইলিয়াস আলী কই। শেখ হাসিনা তো জানে
যে শেখ হাসিনার নির্দেশে ইলিয়াস আলীকে গুম করা হয়েছে, ওই তৎকালীন সেই কর্মকর্তা প্রশাসনের বলছে ম্যাডাম 1 ঘন্টা আগে খালাস করে দিছে। কি বুঝলেন? ইলিয়াস আলীকে 1 ঘন্টা আগে যমুনা নদীতে মেরে তার লাশকে সিমেন্টের বস্তা দিয়ে ডুবিয়ে দিয়েছে হাসিনার প্রশাসন। তাহলে আমি শেখ হাসিনাকে কাল নাগিনী সাপের চাইতে ভয় করি। আপনি কি বুঝতে পারেন না কেন ভয় করি? এরা সব পারে। এরা কখনো মুসলমানের লেবাস ধরে, কখনো পশ্চিমাদের লেবাস ধরে, কখনো হিন্দুত্ববাদের লেবাস ধরে, কখনো এরা সুফি সম্রাট সাজে। এরা বহুরূপী শয়তান। এদের থেকে সাবধান থাকতে হবে রাষ্ট্রকে বাঁচাতে হলে। না, ছাত্র রাজনীতি তো অবশ্যই লাগবে, কারণ রাজনীতি করতে হলে তো আপনার ছাত্র জীবন থেকে রাজনীতির অভিজ্ঞতা আস্তে আস্তে। সার্জিস হাসানত আব্দুল্লাহদের ভবিষ্যৎ কিন্তু ভালো, ওরা যেভাবে লিড দিয়েছে আন্দোলন সংগ্রামে, কিন্তু তারা তো এখনো সেটার উপযুক্ত হয় না ওই চেয়ারের। তার আগে তারা বসে পড়েছে। তারা এই যে সমন্বয়করা উপদেষ্টা হওয়ার কারণে আজকে ছাত্র সমাজ দলে দলে বিভক্ত ফাটল হয়ে গেছে। একটা বোকামি করছে নাহিদ ইসলাম এবং ওই যে ওরা উপদেষ্টা হয়ে, ওরা উপদেষ্টা না হয়ে এই দেশের সর্বদলীয় একটি বিপ্লবী সরকারকে গঠন করা উচিত ছিল। সেটা না করে ওরা নিজেরা, ওই যে একটা কথা আছে না, বাচ্চার কান্না থামানোর জন্য 2-1টা চকলেট দিলে বাচ্চার কান্না ঠান্ডা হয়। ওই সমন্বয়ক 2-3টারে উপদেষ্টার পদ দিয়ে ওদের কান্না বন্ধ করছে। মূলত ভিতরে ভিতরে রাষ্ট্র ধ্বংস করার কাজ জালেমরা এখনো চালিয়ে যাচ্ছে। এটা বুঝেন না কেন? এই যে সার্জিস আলম এবং হাসানাত আব্দুল্লাহ, এদেরকে বলছি যে বাচ্চাদেরকে যেভাবে লজেস দিয়ে চুপ করানো হয়, ওদেরকে 2-1টা পোস্ট দিয়ে চুপ করা হয়েছে। মূলত এই রাষ্ট্রটাকে এখনো অদৃশ্য কালো ছায়া পিছন থেকে নড়াচড়া করতেছে। এটা নাম বললে হয়তো আমাকে আজকে রাতের মধ্যে গুম করে দেওয়া হতে পারে। আমি জানি এরা কারা। এই রাষ্ট্রকে নিয়ে এখনো ষড়যন্ত্র করছে কারা। যদি প্রশাসন আমাকে নিশ্চয়তা দেয়, আমি জাতির সামনে ওদের নাম প্রকাশ করে দিব। আপনি কি মনে করেন ডিজিএফআই, এনএসআই গোয়েন্দা সংস্থার ভিতরে এবং প্রশাসনের ভিতরে এখনো কিন্তু হিন্দুত্ববাদের বীজ বলবৎ রয়েছে? এদেরকে যদি ওই চেয়ার থেকে না সরানো হয়, এই রাষ্ট্রের জন্য আরেকবার বিপদ হয়ে আসতেছে ঘূর্ণিঝড়ের গতিতে, আমি আশঙ্কা করছি। ভাই, অন্তর্বর্তীকালীন সরকার না, সারা পৃথিবীর সবাই চাইলেও যদি নরেন্দ্র মোদী শেখ হাসিনাকে ফেরত না দেয়, আপনার আনার কোনো ক্ষমতা নাই। কারণ জাতিসংঘ, এই যে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, যে দাতা সংস্থা আছে পশ্চিমা বিশ্ব, ওরা কি ইসরায়েলের বর্বরতা থামাতে পেরেছে? আপনারা ভালো না ভালো সাজার নাটক করেন। অতএব জাতিসংঘের ভিতরে যিনি আছেন উনি কি মুসলিম নেতা? ইউরোপীয় ইউনিয়নের নেতা কি মুসলমান? একমাত্র মুসলমানের কাছে শান্তি আশা করা যায়, আর কারো কাছে শান্তি আশা করা যায় না। ওরা হচ্ছে নিজেদের গোত্র বাঁচায়, গোত্র। ওরা সব সময় মুসলমানের চূড়ান্ত দুশ্মন। আমি আজকে চ্যালেঞ্জ করে বলে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে পশ্চিমা দাতা গোষ্ঠী কখনো মুসলমানের উপকারে আসে নাই। কিয়ামত পর্যন্ত ওরা মুসলমানের উপকারে আসবে না। মুসলমানের উপকার করার জন্য আল্লাহর পদার্থ একটা লোককে পাঠাবেন, যেটার নাম ইমাম মেহেদী, এবং ঈসা নবী শেষ সময় আসবেন, তখন যদি মুসলমানের মুক্তি হয়। অতএব এই যে জাতিসংঘের মহাসচিব, সব সময় উনি খালি নিন্দা প্রস্তাব করে ফিলিস্তিনের ব্যাপারে। আদৌ কি ফিলিস্তিনের উপরে যে বর্বরোচিত হামলা ইসরায়েল চালিয়ে যাচ্ছে ওটা বন্ধ হয়েছে? তার মানে জাতিসংঘের যে মহাসচিব, উনি যে কেমন মহাসচিব মুসলমানের বুঝতে আর অসুবিধা হওয়ার কথা না। আমি ডোনাল্ড ট্রাম্প বুঝি না, জো বাইডেন বুঝি না। পশ্চিমারা যেখানে স্বার্থ সেখানেই তারা কখনো আপনার আমার উপকার করবে না। এই ডোনাল্ড ট্রাম্প যেখানে স্বার্থ সেখানে, জো বাইডেন যেখানে স্বার্থ সেখানে। এটা আপনাদের বুঝতে অসুবিধা হয় কেন? ওরা কি আপনার আমার উপকারে এসেছে আগে? কখনো কি আসবে? কেন আপনারা ডোনাল্ড ট্রাম্পের কাছে আপনারা ওই যে ভালো কিছু প্রত্যাশা করেন? ডোনাল্ড ট্রাম্প যদি ভালো কিছু করে সেটা ফ্রান্সের জন্য করবে, ইতালির জন্য করবে, তিনি পশ্চিমা বিশ্বের জন্য করবে, আপনার জন্য আমার জন্য করবে না।
কারণ আমরা বিশ্বনবীর সৈনিক, আমরা ডোনাল্ড ট্রাম্পের সৈনিক না, আমরা আল্লাহর সৈনিক, আমরা কোরআনের সৈনিক। ডোনাল্ড ট্রাম্প কোরআনের বিপক্ষের সৈনিক। সে ছাত্ররা একটা রাজনৈতিক দল গঠন করবে, তো মোটামুটি আমরা সব কিছু বুঝলাম যে একটা রাজনৈতিক দল সামনে আসতে যাচ্ছে, গণশক্তি, খেয়াল থাকার কথা, তাই না? তো এরপরে মাঝখানে সার্জিস আপনার বলল যে নাগরিক কমিটি, যেহেতু সে এখন নাগরিক কমিটির দায়িত্বে আছে, যে নাগরিক কমিটি কোনো রাজনৈতিক দল হিসাবে আবির্ভূত হবে না। এখন আমরা তো ভাবতেছি ছেলেরা মুখ দিয়ে যা বলে তাই, নিশ্চয় পলিটিশিয়ানদের মতন সকালে একটা বিকালে একটা বা লোকচক্ষুর আড়ালে আবার কোনো আয়োজন, এরকম তো আসলে বলার কথা না, তাই না? কিন্তু এখন আজকে এই জাতীয় নাগরিক কমিটির যিনি সদস্য সচিব আছেন আক্তার হোসেন, তার বক্তব্যের সাথে সার্জিসের বক্তব্য তো পুরো সাংঘর্ষিক। এই কারণেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলছেন যে অন্তর্বর্তী সরকার আসলে নিরপেক্ষ না, কারণ এই যে জাতীয় নাগরিক কমিটি, বৈষম্য বিরোধী সমন্বয়ক যাই আছে এরা তো সবাই সরকারেরই টিম, এবিসি। সো এই দলটা যে গঠিত হচ্ছে রাজনৈতিক শক্তি, এটা সরকারের পৃষ্ঠপোষকতায় অ্যাজ এ কিংস পার্টি হিসেবে গঠিত হচ্ছে দাবি বিএনপির। এখন এই বিষয়টা যখন আজকে সামনে আসলো, সম্ভবত এখান থেকেই আপনার এই আজকে বাদানুবাদটা শুরু হয়েছে। আপনার জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার বলছেন আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে নতুন রাজনৈতিক দলের ঘোষণা আসতে যাচ্ছে। তিনি বলছেন ইতিমধ্যে জাতীয় নাগরিক কমিটি 200টি থানা কমিটি গঠন করেছে, ভালো। জানুয়ারির মধ্যে তারা 4 শতাধিক থানা কমিটি করবে। এর পাশাপাশি জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সারা দেশে কাজ করছে। সম্ভবত এগুলার কারণে সার্জিস অতিরিক্ত ব্যস্ত হয়েছে। জুলাই শহীদ ফাউন্ডেশনের মতন এত মহান একটা দায়িত্বের পদ থেকে সার্জিস অ্যাজ এ পলিটিশিয়ান হিসেবে নিজের সরাই নিয়ে আসছে। এখন তো আমরা এটা বলতেই পারি, কারণ সার্জিস বলছে সে ইলেকশন করবে যদি জনগণ চায়। তো তার মানে যারা আহত হইল, যারা নিহত হইল, তাদের পরিবারের ক্ষতিপূরণ টতিপূরণ নিয়ে সারা বাংলাদেশে আমরা দেখছি যে ডক্টর ইউনূস বলছিলেন যে মিসম্যানেজমেন্ট, টাকার সমস্যা নাই। তাহলে সমস্যাটা কি? এগুলোতে কেউ সময় দিতে চাচ্ছেন ওইভাবে? রাজনৈতিক দল গঠন নিয়ে আপনারা ব্যস্ত হয়ে গেছেন, ফাইন, আমরাও চাই একটা রাজনৈতিক দল আসুক। তো আপনার বলা হচ্ছে যে আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যেই এই রাজনৈতিক দল ঘোষণা করা হবে। আপনার রংপুরের কারমাইকেল কলেজে কাউনিয়া এবং পীরগাছায় অধ্যয়নরত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদেরকে বলছেন যে তারা রাজনৈতিক দলটির নাম ঠিক করেননি, কিন্তু বিভিন্ন জনের কাছ থেকে 100রও বেশি নাম প্রস্তাবনায় চলে এসেছে। সেই নামগুলো থেকেই তারা একটা নামকে ফাইনাল করবে। তার মানে বিএনপির ভয়টা এখান থেকেই শুরু, যে এই সরকারের টিম হচ্ছে এগুলা, এই সরকারই আবার নির্বাচন করবে। তো স্বাভাবিকভাবে এই সরকারের অধীনে যে নির্বাচনটা হবে এটা প্রশ্নবিদ্ধ হবে। এটা বিএনপি কেন, এটা তো আমরাও বলতে পারি, সবাই বলবে এটা। কারণ আমি যেহেতু এই ছাত্রদের কর্তৃক নিয়োগকৃত ইউনূস সরকারের সব উপদেষ্টারা কায়ে নিয়োগ দিছে, ছাত্ররা নিয়োগ দিছে, তাদের বক্তব্য। তো তাহলে এখন যে সেট আপটা আছে, এই সেট আপটার অধীনে একটা নির্বাচন, তার মানে অন্তর্বর্তী সরকারের প্রয়োজনীয়তাটা বিএনপি ওই জায়গা থেকে নিয়ে আসছে। তার মানে বিএনপির জায়গায় বিএনপি শতভাগ সঠিক, কারণ 16 বছর ক্ষমতা দেখে নাই। এখন এই যে গোল্ডেন চান্স, এইটাও আবার ওয়ান কাইন্ড অফ তাদের মধ্যে ভয় তৈরি হয়ে গেছে, যার কারণে আজকে তিনি মির্জা ফখরুল ইসলাম কিন্তু এই বক্তব্যটা দিয়েছেন। তো এখন আপনি কি মনে করছেন যে ছাত্ররা আসলে কি চাচ্ছে? রাজনৈতিক দল হিসেবে তারা আসবে। আবার উপদেষ্টা নাহিদ বলছিল যে আগামী 20 বছর এই দেশের রাজনীতিতে তরুণদের প্রভাব থাকবে। তা আমি ব্যক্তিগতভাবে মনে করি দরকার আছে এই দেশের রাজনৈতিক দল। কেন দরকার আছে? আমাদের যে প্রধান রাজনৈতিক দলগুলো, তাদের মধ্যে একটা মেন্টালিটি ঢুকে গেছে যে আমরা ছাড়া বাংলাদেশে আর কোনো দল নাই, আমরা যেটা করবো এইটাই, এই একটা মেন্টালিটি কিন্তু আছে, জনগণের ভিতরে আছে, বিকল্প নাই। বিকল্প হিসেবে যারা আছে এরা একক ক্ষমতা যাওয়ার মতন কারোরই অধিকার বা ক্ষমতা নাই। নতুন দল আসুক, হয়তো এবার আসলে তারা ক্ষমতায় যাবে, এই চিন্তাটা ভুল। কিন্তু আস্তে আস্তে ম্যাচিউর হবে, পরিপক্ক হবে। বাংলাদেশে 2-3 যে 4টা বড় দল আছে, তাদেরই বিপরীতে আরও একটা বড় দল হবে, এটা খারাপ না। ছাত্রদের মধ্যে পরিচ্ছন্নতার জায়গাটা হয়তো ভালো থাকবে, মাঠে আসলে হয়তো আর অনেক কিছু আমরা দেখব। তো ওয়েলকাম। সমন্বয়কদের প্রধান তিনি হলেন
হাসনাত আব্দুল্লাহ, তিনি বলেছেন যে বিএনপিকে অভিযোগ করে বলেছেন যে বিএনপি আওয়ামী লীগকে আবারও পুনর্বাসন করতে চায়। তারা মাঠে কখনোই পারেনি কিছু করতে, এখনো আবারও দেখা যাচ্ছে রাজনীতিতে অন্যরকম কথা বলে বিভ্রান্ত করবার চেষ্টা করছে। এই ধরনের একটা মুখোমুখি অবস্থান আমরা দেখতে পাচ্ছি আসলে বিএনপি এবং সমন্বয়কদের অবস্থান। এটি কি শুধুই রাজনীতি নাকি আসলেই এই মুখোমুখি অবস্থানের ভবিষ্যৎ আরো ঘনীভূত হবে এবং এটি কোন পথে যাবে সে নিয়ে আমরা বুঝবার চেষ্টা করব। পাশাপাশি আমরা যে বিষয়গুলিকে আজকে আলোচনায় তুলে আনার চেষ্টা করব সেগুলি হলো যে আসলে রাজনীতিতে সমন্বয়কদের ভূমিকা বর্তমানে কি এবং সমন্বয়করা কি করতে চাচ্ছে, তাদের যে রাজনৈতিক দলগুলোটা করতে যাচ্ছে সেটির উদ্দেশ্য বা কি, এসব নিয়ে আমাদের আজকের আলোচনা আছেন জনাব অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, তিনি সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আছেন। জনাব এ কে এম পাটোয়ারি, তিনি রাজনৈতিক বিশ্লেষক আছেন। ব্যারিস্টার ওমর ফারুক, তিনি 6 সমন্বয়কের আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট, এবং রয়েছেন জনাব মোহাম্মদ রাকিব, তিনি সমন্বয়কদের নির্বাহী সদস্য, সমন্বয়কদের যে কমিটি সেটির নির্বাহী সদস্য। আমি শুরু করতে চাই জনাব মোহাম্মদ রাকিব, আপনারা তাহলে কি এখন রাজনীতি চূড়ান্ত ভাবে আপনাদের আত্মপ্রকাশ ঘটছে, কিন্তু আপনারা সুবিধা নিচ্ছেন সরকারের এবং সরকার সুবিধা নিয়ে আপনারা রাজনীতি করতে নেমেছেন, এর প্রতিপক্ষ হিসেবে প্রধান টার্গেট আপনাদের বিএনপি কিনা? আপনারা আসলে এখানে আপনাদের রাজনৈতিক উদ্দেশ্য মানে এই দল করে আপনি কি করতে যাচ্ছেন? আপনি সরকার গঠন করতে চাচ্ছেন, এরকম কোন একটা উদ্দেশ্য এই সামনের যে নির্বাচনটা হবে সেখানে কি এরকম কোনো উদ্দেশ্য নিয়ে নেমেছেন কিনা? এবং মাইনাস যে রাজনীতি সেই জায়গাতে আপনারা অনেক সময় দেখা যাচ্ছে আপনাদের কথাবার্তা বা অনেক যারা সমন্বয় তাদের কথাবার্তা মনে হচ্ছে যে আওয়ামী লীগকে মাইনাস করা হয়েছে, এখন বিএনপিকেও মাইনাস করবার একটা প্রচেষ্টা হয়তো চালানো হতে পারে, এবং আপনার সরকারের ছত্র ছায়াতেই এই ধরনের ইয়েটা করা কতটুকু আসলে যৌক্তিক এবং নৈতিক, এবং আদৌ করছেন কিনা সে প্রশ্ন রাখছি জনাব মোহাম্মদ রাকিব। সাগর ভাই, আসসালামু আলাইকুম। শোনা যাচ্ছে? স্পষ্ট শোনা যাচ্ছে, বলবেন। হ্যাঁ, সবাইকে ধন্যবাদ, আজকের আলোচক বৃন্দ, সম্মানিত বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, এবং এই অনুষ্ঠান যারা দেখতেছেন সবাইকে শুভেচ্ছা। আমি শুরু করতেছি জুলাই আগস্ট বিপ্লবে যারা শহীদ হয়েছেন তাদেরকে স্মরণ করছি। এখনো অনেক ভাইয়েরা হসপিটালে আছেন, তাদের সুস্থতা কামনা করছি। আসলে আপনি অনেকগুলা পয়েন্ট এখানে উল্লেখ করেছেন। আমি প্রথমে মাইনাস ফর্মুলার রাজনীতি নিয়ে কথা বলতে চাই। আওয়ামী লীগকে অবশ্যই আমরা মাইনাস করেছি এবং চূড়ান্তভাবে মাইনাস করা হবে আগামী ইলেকশনের মাধ্যমে। কারণ আওয়ামী লীগ গণহত্যাকারী একটা দল। এই দলকে 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমেই মাইনাস করা হয়েছে, এবং আওয়ামী লীগের সাথে সাথে আমরা ভারতকেও মাইনাস করেছি, যে ভারত আওয়ামী লীগকে 16 বছর রাজনীতিতে সুযোগ সুবিধা দিয়ে আসছে এবং আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা রেখেছিল। এখন বিএনপি কে আমরা কেন মাইনাস করতে যাব এবং বিএনপি কেন আমাদের প্রতিপক্ষ হবে, এই প্রশ্ন কেন আজকে শুনতে হচ্ছে? এটা নিয়ে অনেক আলোচনা হতে পারে। আমি আমার জায়গা থেকে বলতে চাই যে আমাদের প্রতিপক্ষ বিএনপি না, আমাদের প্রতিপক্ষ কোনো রাজনৈতিক দল না। আমাদের একমাত্রই শত্রু, একমাত্রই বিরোধী দল, সেটা হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ ছাড়া আমাদের সবাই আমরা বন্ধু। রাজনৈতিকভাবে বিএনপি, জামাত, গণ অধিকার পরিষদ, অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে, বিগত 16টি বছর প্রত্যেকটা রাজনৈতিক দল এই আওয়ামী লীগের শেখ হাসিনার হাতে নিষ্পেষিত হয়েছে, নিপীড়িত হয়েছে, জেল খেটেছে। আওয়ামী লীগের সাথে বিএনপিকেও তো একইভাবে গণ্য করা হচ্ছে। আপনাদের একজন নেতা নাগরিক অধিকার জাতীয় নাগরিক কমিটির একজন শীর্ষ নেতা বলেছেন যে এই দেশে জিয়াবাদ এবং মুজিববাদ কোনোটাই থাকবে না। না, সেটা আমরা দ্বিমত আছে আমাদের। সেটাই আমরা ফেসবুকে কিংবা সোশ্যাল সাইটে আমরা আমাদের দ্বিমত প্রকাশ করেছি যে মুজিববাদ, মুর্দাবাদ এটা আমরা নিজেরা ঘোষণা দিয়েছি। আমরা স্লোগানের মাধ্যমে মুজিববাদকে মুর্দাবাদ হিসেবে আমরা আখ্যায়িত করেছি। জিয়াবাদের এখানে প্রশ্ন কেন আসবে? এখন তিনি কোন বিষয়ে বলেছেন বা কোন প্রেক্ষাপটে বলেছেন সেটা তার বক্তব্য, কিন্তু আমি বৈশ্ববিরোধী ছাত্র আন্দোলনের আপনাদের সংগঠনের, আপনাদের একটা গুরুত্বপূর্ণ সংগঠনের তিনি প্রধান,
দেখুন এখানে আমাদের আমাদের সংগঠন বলতে আমি আপনাকে ভাই আমাকে বলতে দেন, এখানে নাগরিক কমিটি এখন আলাদা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আলাদা। সামনে রাজনৈতিক দল আসতেছে, দুইটা মিলে আসতেছে, তখন সেটা আমাদের হবে। এখনো কিন্তু আমরা আমাদের জায়গা থেকে আমরা রোল প্লে করতেছি। এখন তারা নাগরিক কমিটি কি বক্তব্য দিচ্ছে সেটাকে আমাকে ইঙ্গিত করে বলাটা আমি একই, এই যে সামনে রাজনৈতিক দল করবেন সব তো একসাথে হয়ে করবেন। হ্যাঁ একসাথে হবে, এখনো একসাথে হয় নাই। রাজনৈতিক দল আত্মপ্রকাশ ঘটবে, একসাথে হবে, এখনো হয় নাই। তো উনার বক্তব্যে আমি কথা বলতে চাই না, কিন্তু শহীদ জিয়া আমাদের সবার অহংকার। এই বাংলাদেশে উনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন, সবাইকে রাজনীতি করার সুযোগ সুবিধা দিয়েছেন, রাজনীতি করার সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। সেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আমি কোনোভাবেই উনি একজন বিতর্কিত লোক ওইভাবে আমি কখনোই দেখি না, কখনো চিন্তা ভাবনা করি না। শহীদ জিয়া শহীদ হয়েছেন, আল্লাহ উনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে জিয়াকে যারা পুঁজি করে এবং জিয়ার আদর্শকে যারা বিতর্কিত করে, যারা রাজনীতি করবে, যারা চাঁদাবাজি করবে, টেন্ডারবাজি করবে, টেম্পো স্ট্যান্ডে চাঁদাবাজি করবে, তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান আছে, এটাই স্পষ্ট। জিয়া রহমান তো এরকম আদর্শ নিয়ে রাজনীতি করে নাই, সেখানে আমাদের বক্তব্য থাকবে অন্যরকম। কিন্তু আপনি যে মাইনাসের কথায় আসি, আওয়ামী লীগকে আমরা মাইনাস করেছি। আওয়ামী লীগ 16 বছর এই দেশে ভোটাধিকার হরণ করে রেখেছিল, কোন রাজনৈতিক দলকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয় নাই, মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল। এই জুলাই গণ অভ্যুত্থানে 2000 মানুষকে হত্যা করেছিল। আওয়ামী লীগকে আমরা সেই হিসেবে মাইনাস করেছি। বিএনপি কে আমরা কেন মাইনাস করতে যাব? বিএনপি কে শুনেন, মাইনাসের অনেকগুলো বিষয় থাকে, প্রসেসিং থাকতে পারে। মাইনাস হবে ভোটের মাধ্যমে। এখন জনগণ কাকে ভোট দিবে সেটা জনগণের বিষয়, জনগণ যাকে ভোট দিবে সেই সরকার গঠন করবে। আপনি আরেকটা প্রশ্ন করেছেন যে আমরা সরকারের থেকে কি রাজনৈতিক দল গঠন করে আবার পরবর্তী নির্বাচনে সরকার গঠন করবে? জনগণ মাইনাস করবে, এই জায়গাতে আমি একটা রিলেভেন্ট কোশ্চেন করতে চাই। বিএনপি মনে করে যে আওয়ামী লীগকে মাইনাস করবে জনগণ, আপনারা কেন মাইনাস করতে যাচ্ছেন? কি উপায় মাইনাস করতে যাচ্ছেন? আওয়ামী লীগকে মাইনাস করতে নির্বাচন কেন করতে হবে? নির্বাচনের মাধ্যমে জনগণ মাইনাস করবে, জনগণ কিভাবে মাইনাস করবে তাহলে? আওয়ামী লীগের ব্যাপারে আমি বলি, আওয়ামী লীগের বিচার করতে হবে। আওয়ামী লীগ একটা সন্ত্রাসী দল, গণহত্যাকারী দল। এই অভিযোগে আওয়ামী লীগকে আগে মাইনাস করতে হবে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। বিএনপির নেতাকর্মীদেরকে আমি বলতে চাই যে আপনারা নির্বাচন চান, নির্বাচন তো আমরাও চাই, একটা যৌক্তিক সময় নির্বাচন অবশ্যই হবে, কিন্তু বিএনপির নেতা কর্মীদের মুখে এখনো শুনি না যে আগে আওয়ামী লীগের বিচার করতে হবে বা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এই যে রাষ্ট্রপতি ইস্যুতে আমি অনেক জায়গায় বলি যে আওয়ামী লীগের মা কিন্তু ভারতে আর আওয়ামী লীগের বাপ বাংলাদেশে আছে। এই রাষ্ট্রপতি কে নির্বাচিত করেছে? আওয়ামী লীগ নির্বাচিত করেছে। রাষ্ট্রপতি হটানো ইস্যুতে বিএনপি আমাদেরকে বাধা দিয়েছে। এবং দেখুন, এই যে আমরা এখনো স্বীকৃতি পাই নাই, আমরা যে এত বড় একটা আন্দোলন করেছি, আমরা যে সবাইকে মুক্তি দিয়েছি, সবাই তো আমাদের উপর ভর করেছে। আমরা কারো অবদানকে আমরা ছোট করে দেখতে চাই না, কিন্তু এই ছাত্ররা, এই রাকিবরা, এই সার্জিস, হাসনাত, এরা সামনে আসছে, এদের উপর ভর করে কিন্তু গণ অভ্যুত্থান সৃষ্টি হয়েছে। এটাকে মানতে হবে, এই স্বীকৃতি দিতেই হবে। এখানে আমাদের ডাকে আবু সাইদ শহীদ হয়েছে, মুগ্ধ শহীদ হয়েছে, এই স্বীকৃতি দিতেই হবে। আমরা আজকে ছোট ছোট বলে বলে ছাত্র এরা কি বুঝে, দেশের কি বুঝে, আমরা বুঝে বলে শেখ হাসিনাকে আমরা বাধ্য করেছি পালাতে। আমরা বুঝি বলে সবার আগে আমরা দাঁড়াইছি, আমরা বুক পেতে দাঁড়াইছি। আজকে কথাগুলো খুব জোরে জোরে বলতে হচ্ছে, খুব কষ্ট থেকে বলতেছি যে আমাদেরকে সবসময় ছোট করা হয়, যে আমরা রাষ্ট্রের কি বুঝি, কেন ছোট করে? আপনারা তো ক্ষমতায় আছেন বর্তমানে, আপনাদেরকে কে ছোট করছে? না না, আমরা ক্ষমতা নেই ভাই, আমরা ক্ষমতা নেই। আমরা ক্ষমতা থাকলে 158 জন সমন্বয়ক সরকার গঠন করত। নিয়ম অনুসারে বিপ্লব ঘটিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে, সবাই এই ব্যানারে ঐক্যবদ্ধভাবে বিপ্লব ঘটিয়েছে। সেই হিসাবে যদি আমার ক্ষুদ্র চিন্তা ভাবনা যেটা বলে, 2-3জন অ্যাডভাইজার আছে, আপনারা সরকারের খুব ক্লোজ, আপনারা নাই কিভাবে?
তারা দুইজন আমাদের 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 পক্ষ থেকে গিয়েছে, কিন্তু বিপ্লবী সরকার তো গঠন হয় নাই। তিনজন তিনজন আছে মাহফুজ ভাই কিন্তু আমাদের নরমাল ফরমালি যে আমাদের সমন্বয় কমিটির না, উনি লিয়াজু কমিটির বা বাইরে ছিল। এখন যাই হোক, এই যে আমাদের স্বীকৃতি কোথায়? আমরা যে এত বড় একটা গণঅভ্যুত্থান ঘটিয়েছি, আমাদের এতগুলো ভাই শহীদ হয়েছেন, আমাদের 30,000 ভাই ছাত্র জনতা আহত হয়েছে, পঙ্গু হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, চোখ হারিয়েছে, তাদের স্বীকৃতি লাগবে না? আমরা যে জুলাই স্বীকৃতির দাবি করেছি 31 ডিসেম্বরের মধ্যে দিতে হবে, সেটা দেয় নাই, এখনো সরকার দেয় নাই। সরকার কেন দেয় নাই? সরকারকে রাত দিন 24 ঘন্টা ফোন কলে চাপ দেওয়া হয় যে এটা দেওয়া যাবে না, এখানে মানে ঐক্য নষ্ট হবে। কিসের ঐক্য নষ্ট হবে? সরকার কি কাউকে বাদ রেখে কারা চাপ দিচ্ছে? এটা আপনাদের কারা চাপ দিচ্ছে? আপনারা বলছেন উপর থেকে নিচ পর্যন্ত বিএনপি আছে। বিএনপি চাপ দিচ্ছে। বিএনপি এই জুলাই প্রোক্লামেশন চাচ্ছে না, এটা স্পষ্ট। এবং বিএনপির নেতা কর্মীরা তারা বলে সরকারে আমরা, কিন্তু 24 ঘন্টা সচিবালয়ে তারাই পড়ে থাকে। এগুলো আমাদের কাছে তথ্য আছে। যাই হোক, আমি ওই আলাপে যাচ্ছি না। আপনি বলতেছেন যে মাইনাসের রাজনীতি, এটা আবার রিপিট করি, বিএনপি কি আমরা কেন মাইনাস করতে যাব? বিএনপি কি মানে আমাদের শত্রু? বিএনপি কি আমাদেরকে পিটিয়েছে? আমাদেরকে পিটিয়েছে আওয়ামী লীগ, বিএনপিকেও পিটিয়েছে, আমাদেরকেও পিটিয়েছে, প্রত্যেকটা রাজনৈতিক দলকে পিটিয়েছে। আমাদের একমাত্র শত্রু আওয়ামী লীগ, এছাড়া আর কোনো শত্রু নাই। এখন বিএনপির কথা আসি, কিন্তু বিএনপির রাজনৈতিক নেতাকর্মীরা যারা আছেন, তারা যদি অন্যায় অনিয়ম করে, তাদের বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে। আমরা তো সেখানে স্পষ্ট যে যারাই চাঁদাবাজি করবে, আজকে সমন্বয়কদের বিরুদ্ধে কথা আসলে বা সমন্বয়করা কোথায় অন্যায় করলে, অনিয়ম করলে, চাঁদাবাজি করলে, সেটার সমালোচনা আমরা সহ্য করতেছি, আমরা সেটার বিচার করতেছি। আমরা চাই যারাই অন্যায় করবে, দেশে এমন একটা পরিবেশ থাকুক, যারাই অন্যায় করবে প্রত্যেকের বিচার করতে হবে। সেটা বিএনপি হোক বা সমন্বয়ক হোক বা যে কোনো দলে হোক, হোয়াট এভার। এখন আওয়ামী লীগের বিচার ছাড়া আমার একটা কষ্ট লাগে যে মির্জা ফখরুল ইসলাম সাহেব এই দেশের সবচেয়ে সজ্জন ব্যক্তি রাজনীতিতে, ওনার মতো মানুষ হয় না। তিনি আজকে বলেছেন যে নির্বাচন হলে যেই আসুক, নির্বাচন তো দিতে হবে। হ্যাঁ, নির্বাচন তো অবশ্যই দিতে হবে স্যার, কিন্তু আপনি এখন পর্যন্ত বলেন না যে আওয়ামী লীগের বিচার আগে করতে হবে, আওয়ামী লীগকে আগে নিষিদ্ধ করতে হবে। আপনারা কার প্রেসক্রিপশনে এখন নির্বাচন করতে চান? আমার ছোট মাথা হলো, কিন্তু আমরা বুঝি, আমাদের কাছে সেগুলো আসে, তথ্য আমরা পাই। এখন জনগণ অবশ্যই কি তথ্য পান? আপনাদের একজন আজকে নাহিদ ইসলাম একই কথা বলেছেন, আপনি কি মনে করেন? আমরা রাস্তায় গুলি খাচ্ছি ভাই। 5 তারিখ আপনি আমাকে টক শোতে 5 মিনিটের জন্য নিয়েছেন, আপনার মনে আছে? আমরা রাস্তায় গুলি খাচ্ছি। সাঙ্কারপুলে 12:30টার দিকে আমরা খবর পেয়েছি যে শেখ হাসিনা পালিয়েছে, কিন্তু রাজনৈতিক দলগুলো 11টার দিকে, 11টার আরো আগে, হয়তো সকালবেলায় হবে, ক্যান্টনমেন্টে গিয়ে বসে আছে যে কিভাবে মানে সরকার গঠন করবে। জাতীয় সরকার গঠন করতে দেয় না বিএনপি। নাহিদ ইসলাম আজকে বলেছে এ কথা, এখন আমরাও বলতেছি, আমরা আমাদের নেতা বলে দিয়েছে, আমরাও এখন বলবো বিএনপি কি কাজে আমাদের বাধা দিয়েছে। জাতীয় সরকার গঠন করতে দেয় নাই, এখন প্রত্যেকটা রাজনৈতিক দল বলতেছে জাতীয় সরকার লাগবে, জাতীয় সরকার লাগবে। ওই দিন বিএনপি প্রথম বাধা দিয়েছে যে জাতীয় সরকার গঠন করা যাবে না, বিপ্লবী সরকার গঠন করতে দেয় নাই। তাহলে আমরা এখন নির্বাচন নিয়ে পড়ে আছি, কিন্তু যাদের কারণে মূল জায়গা কিন্তু একটাই ভাই, যে যাদের কারণে 16 বছর দেশে গণতন্ত্র ছিল না, ভোটাধিকার ছিল না, গুম খুনের বিচার হয় নাই, তারপর হচ্ছে হত্যার বিচার হয় নাই, বিডিআর বিদ্রোহের বিচার হয় নাই, তারপর শাপলা চত্বরের বিচার হয় নাই। সেই আওয়ামী লীগকে বিচার না করে, সেই আওয়ামী লীগকে গ্রেপ্তার না করে কিভাবে আমরা একটা নির্বাচন নিয়ে পড়ে থাকি? তো বিএনপি বলুক যে আমরা ক্ষমতায় আসলে আগে আওয়ামী লীগকে বিচার করব, শেখ হাসিনাকে ফাঁসি দিব। বিএনপিতে একবারও সে কথাগুলো বলে না। তাহলে আমরা কোন ভরসায় যে বিএনপি যে নির্বাচন চাচ্ছে সেটার সাথে আমরা সুর মিলাই? আমরা তো ভরসা করতে পারতেছি না, কারণ এখানে অনেক কিছু হচ্ছে। এই যে বিডিআর বিদ্রোহ, এটা বিদ্রোহ ছিল না, এটা হত্যাকাণ্ড হয়েছিল। সেখানে কিন্তু বিএনপি কথা বলে নাই বিডিআর হত্যাকাণ্ড নিয়ে। আমাদেরই একজন সমন্বয়ক মাইন সরকার, সে নিজস্ব উদ্যোগে এই বিডিআর পরিবারগুলো নিয়ে অনেক সংগ্রাম করেছে,
একদম স্পষ্ট, আপনি অনেকগুলি স্পর্শকাতর বিষয়ে প্রশ্ন ছুড়ে দিয়েছেন বিএনপির প্রতি। আমার কাছে মনে হয় আমি এগুলি নিয়েই বিএনপি নেতার কাছে সরাসরি যেতে চাই, জনাব অধ্যক্ষ সেলিম ভুঁইয়া। এই এতগুলি প্রশ্ন কোনোটা কি ফেলে দেবার মতো? এই দায় কি বিএনপি এড়াতে পারবে? এই রক্তাক্ত অধ্যায়ের পর যে প্রত্যাশা ছিল, সে প্রত্যাশা তো পূরণ হবে না বলেই তার কাছ থেকে হতাশা দেখতে পাচ্ছি। এগুলি কি ডিনাই করবার সুযোগ আছে কিনা? অনেকগুলি সবগুলো পয়েন্ট ধরে ধরে আপনার কাছ থেকে উত্তর চাই, জনাব সেলিম ভুঁইয়া, প্লিজ। ধন্যবাদ সাইফুল ভাই। জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে যে সকল ভাই বোনেরা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং আহতদের সুস্থতার জন্য দোয়া করি। এবং সেই সাথে গত 19শে জানুয়ারি ছিল স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিন। আজকে 23 জানুয়ারি, মাত্র 4 দিন আগে ওনার জন্মদিন ছিল। আমি যে সমস্ত দর্শক আজকে টক শোতে উপস্থিত আছেন তাদের সকলকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য আরম্ভ করছি। আজকে এখানে যে প্রশ্নটি অ্যানাউন্স করেছেন যে আমাদের মহাসচিব সাহেব যে কথাটি বলেছেন, সরকার থেকে পদত্যাগ করে রাজনীতি করা, সরকারের থেকে রাজনীতি করা যাবে। এবং আমার সহকর্মী সহ আলোচক যে কথাটি বলেছেন, যে কথাগুলি বলেছেন, ছাত্র জনতার আন্দোলন ছিল, এটা সঠিক। এবং এই আন্দোলনে রাজনৈতিক দলগুলি আমরা সামনের সারিতে আমরা দাঁড়াতে পারিনি। কেন পারিনি? এটাই আমাদের কৌশল ছিল। এই কৌশলটা তাদের বুঝতে হবে যে যদি বিএনপি সামনের সারিতে থাকতো তাহলে তাদের আন্দোলনটা সফল হতো। আমাদের নেতা তারেক রহমান সাহেব আমাদের নির্দেশ দিয়েছিলেন যে ছাত্র জনতার আন্দোলনকে সফল করতে হবে। এবং জনতার ভিতরেই ছিল বিএনপি। সেই ছাত্র এবং জনতার কথা আমরা বলি, সেই জনতাই কিন্তু ছিল বিএনপি। কারণ এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ বিএনপি রাজনীতি করে এবং আমরা চেয়েছিলাম তাদের আন্দোলনটা সার্থক হোক এবং হাসিনার পদত্যাগ করুক বা পালিয়ে যাক, বা যেভাবে হাসিনার এই সরকারের পতন আমাদের ঘটাতে হবে। পরবর্তীতে আপনার আরেকটি টক শোতে আমি আপনাকে বলেছিলাম যে আমরা যখন দেখলাম যে অনেক সময় আবেগের বশবর্তী হয়ে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, আমাদের ছেলেরা সামনের সারিতে চলে আসে। আমাকে একদিন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব ফোন করে, যেহেতু আমি সাংগঠনিক সম্পাদক, আমি আন্দোলনের মাঠে ছিলাম, ওইখানে উনি বলেছেন যে এখানে ছাত্র দলের এবং যুব দলের ছেলেদেরকে কেন সামনের সারিতে দেখা যাচ্ছে, আপনি থামান। সেটা ছিল কুমিল্লাতে, যেদিন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পক্ষে যেদিন লাঠিসোঁটা নিয়ে ছাত্রদল বাইরে ছিল, ছাত্র সমাজ, সেদিন কিন্তু এই লাঠিসোঁটা থেকে সবকিছু কিন্তু ম্যানেজ করেছিল ছাত্র দলের ছেলেরা। এবং উনি যখন ফোন করে বললেন যে আপনি এগুলি থামান, কোনো অবস্থাতে সামনে যাওয়া যাবে না, তাহলে কিন্তু আন্দোলন ব্যর্থ হয়ে যাবে। তারপরে আমরা আবার তাদেরকে নির্দেশ দিলাম, তোমরা সামনে যাবা না, পিছন থেকে তোমরা কাজ করো। কিন্তু 1 আগস্ট থেকে কিন্তু আবার আমাদের নেতা অর্ডার করলেন যে এখন যেহেতু তারা অস্ত্র দিয়ে সরাসরি গুলি করছেন ছাত্রদেরকে, আপনাদেরকে আর পিছনে থাকলে হবে না, এখন সামনে যেভাবে অ্যাটাক করা হচ্ছে সেটা কিভাবে প্রতিহত করা যায় আপনারা দেখুন। এবং আমরা আমাদের নেতা কর্মীরা বসে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ছাত্রদেরকে যেভাবে অ্যাটাক করা হচ্ছে, যা দিয়ে অ্যাটাক করা হচ্ছে, তার প্রতিদান, তার প্রতিশোধ ওইভাবেই আমাদেরকে নিতে হবে। এবং সেভাবে আমরা কাজ আরম্ভ করেছি। এবং আমি একটা উদাহরণ আমার নিজের যদি দিই, আমি কিন্তু এক কাপড়ে, মানে এক শার্ট প্যান্টে আমি 11 দিন কাটিয়েছি। কারণ আমাদের উপর হুলিয়া ছিল, সাংগঠনিক সম্পাদকের উপর হুলিয়া ছিল যে তাদেরকে ধরলেই গুম করে দেবে। এই যে জীবনের ঝুঁকি নিয়ে আমরা করেছি এই ছাত্র জনতার আন্দোলনকে, বৈষম্য বিরোধী আন্দোলনকে, আপনার একজন মা তার কোলের শিশুকে নিয়ে আন্দোলনে অংশগ্রহণ করেছে। সে মা কিন্তু বৈষম্য বিরোধীর জন্য আসে। সে মা এসেছিল যে সে কোনোদিন ভোট দিতে পারেনি, তার নাগরিক অধিকার হরণ করে নিয়েছিল। দ্রব্য মূল্যের বাজার ছিল গগনচুম্বী, মানে আপনি বলতে চাচ্ছেন পুরো আন্দোলনটাই তাহলে শুধুমাত্র নির্বাচনের জন্যই ছিল?
না, শুধু নির্বাচনের জন্য না, এই পারিপার্শ্বিক সবগুলি বিষয় যে আমরা গণতন্ত্র ফিরে পাবো। আমার প্রশ্ন সরাসরি একটু যদি যেতে চাই যে মোহাম্মদ রাকিব কিন্তু অনেক স্পর্শকাতর কয়েকটা মানে গুরুত্বপূর্ণ প্রশ্ন ছুড়ে দিয়েছেন, আপনি শুনছেন কিনা, যে বিএনপির ভূমিকা আগে কি ছিল, যেই ভূমিকা আপনি এতক্ষণ বললেন যে বিএনপির ভূমিকা আন্দোলনকালীন সময় ছিল, যেটা পেছন থেকে ছিল কিন্তু গুরুত্বপূর্ণ এবং প্রধান ভূমিকা ছিল। এর পরবর্তীতে 5 তারিখের পর 6 তারিখে যে সরকার গঠনের আগে, সরকারের ব্যাপারে কথা বলার আগে, সরকার গঠনের আগে 6 তারিখ থেকেই যতটুকু দেখেছি আমরা, নাহিদ ইসলাম যেটা লিখেছে যে সরকারের বিভিন্ন স্তর উপর থেকে নিচ পর্যন্ত বিএনপির দেখা যাচ্ছে মনোনীত সকল অফিসার থেকে শুরু সবাইকে নিয়োগ দেওয়া হয়েছে, এবং এখন পর্যন্ত বিএনপি চায় না সেই তখন থেকে যে আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হোক। এবং জাতীয় সরকার ব্যাপারে বিএনপি সবসময় বলেছে আমরা জাতীয় সরকার চাই, কিন্তু প্রধান বাধা হয়েছিল বিএনপি। বিএনপি আওয়ামী লীগের বিচার চাচ্ছে না। এই বিএনপি হঠাৎ করে সেই সময়কার রোল আর এখনকার রোল কেন এত ব্যবধান? না, এটা সত্য না। এই অভিযোগটা বিএনপির বিরুদ্ধে যেটা বলেছে একটা অসত্য অভিযোগ। কারণ বিএনপি কেন বিচার চাবে? বিএনপি চাচ্ছে একটা স্বচ্ছ প্রক্রিয়ায় বিচার হোক। এখন অন্তর্বর্তীকালীন সরকারে যদি এই সমস্ত ঘটনার বিচারই করতে থাকে, সেটা তো আপনার একটা দীর্ঘ মেয়াদী বিচার প্রক্রিয়াটা। কিন্তু আমরা চাচ্ছি একটা যে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব হলো একটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন দেওয়া, এবং নির্বাচনে যে সরকার আসবে সেই সরকার অবশ্যই এই গুম খুনের বিচার করবে। আওয়ামী লীগের যে নৈরাজ্য সৃষ্টি এবং দেশের মানুষের প্রতি যে অন্যায় আচরণ করেছেন, তারা বিচার বিভাগকে যে আপনারা তাকে কুক্ষিগত করে রেখেছিল, সবকিছুর বিচারই হবে। সেই বিচারটা করবে একটা নিরপেক্ষ এই নির্বাচনের মাধ্যমে যে সরকার আসবে সেই সরকার। অন্তর্বর্তীকালীন সরকার তো আপনার এই বিচার করতে করতে তাদের অনেক সময় লেগে যাবে। তারা কি শুধু বিচার করার জন্য আসছে না। এখন যদি তারা একটা নির্বাচন একটা কম সময়ের ভিতরে সংস্কার করে শুধু সরকার গঠনের জন্য বাধা ছিল বিএনপি, জাতীয় সরকার গঠন করার জন্য করা হয়েছে সেটাও বাধা দিয়েছে বিএনপি, মানে কথাগুলো তো অন রেকর্ড বলেছে মোহাম্মদ রাকিব। না, জাতীয় সরকার করে একটা দীর্ঘমেয়াদী যে পরিকল্পনা তারা করেছিল সেখানে ষড়যন্ত্র বন্ধ ছিল। সেই জন্যই বিএনপি চাচ্ছে কি যে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সব রকমের সহযোগিতা করছি। তাদের সমস্যাটা কোথায়? এখন বিএনপি তো চাচ্ছিল জাতীয় সরকার হোক, জাতীয় সরকার হয়ে যদি দীর্ঘমেয়াদী একটা অবস্থায়, দীর্ঘমেয়াদী বলতে কি বোঝাচ্ছেন আমি জানি না। জাতীয় সরকার তো বিএনপি বলছেন জাতীয় সরকারের কথা কখন হবে, যে নির্বাচন তো হবে, নির্বাচনের পরে আমরাই জাতীয় সরকারের উদ্যোগ নিব, আমরাও চাই জাতীয় সরকার। কিন্তু এখন না, এখন তো এটা তো একটা স্বাভাবিক নির্বাচন যদি হতো, যদি স্বাভাবিক নির্বাচন হতো, আপনারা যারা ঐক্যবদ্ধ ভাবে, আপনারা জোটবদ্ধ ভাবে নির্বাচন করতেন, এরপরে সবাইকে নিয়ে আপনারা একটা জাতীয় সরকার করতেন, এই ছিল আপনাদের আন্দোলন পূর্ব পরিকল্পনা। কিন্তু একটা অস্বাভাবিক আন্দোলনের মাধ্যমে দেশটা একটা নতুন মাত্রা পেয়েছে। সেখানে আরো বড় পরিসরে, আরো বড় স্টেটদেরকে নিয়ে তো আপনার জাতীয় সরকার করবার সেই সুযোগটা ছিল, যেটাই চেয়েছিল সবাই, কিন্তু সেখানে বাধা দিয়েছে বিএনপি, সেটা বলতে। না, আমরা তো বাধা দিচ্ছি না। আমাদের বিষয়টা হলো যে এখানে আমরা বাধা দিয়েছেন, আপনারা তো বলেছেন সে কারণে জাতীয় সরকার করতে পারেনি তৎকালীন সময়। আমরা দেখছি যে আপনার জাতীয় সরকারের নামে একটা ষড়যন্ত্র করা হচ্ছে। এখানে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা তাদের আছে, তারা চাচ্ছে না এখন নির্বাচন দেওয়ার জন্য। সেই জন্য বিএনপি চাচ্ছে যে না, জনগণের ক্ষমতা জনগণকে ফিরে দেওয়ার জন্য এদেশের মানুষ আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, আমরা রাস্তায় 17 বছর আন্দোলন করেছি, এবং ছাত্র জনতার পিছনে যে আমরা শ্রম দিয়েছি, মেধা দিয়েছি, কাজ করেছি। আমরা চাই যে তারা কোনো আপনার ইয়ার মধ্যে না পড়ুক, তারা সমালোচনার মধ্যে না পড়ুক, এবং এই ছাত্রদের যে আজকে বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন, তাদের যে অ্যাচিভমেন্টটা, সেই অ্যাচিভমেন্টটা তারা বহাল রাখুক, ভালো থাকুক তারা, এটা আমরা চাচ্ছি। কিন্তু তাদের অ্যাচিভমেন্ট তারাই ম্লান করে দিচ্ছে। তারা বিভিন্ন রকমের ষড়যন্ত্রের জালে আটকা পড়ে যাচ্ছে, এবং যখনই যেদিনই আপনার ওই সমন্বয়কারীরা এই সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের একটা অংশ হয়ে গেল, তখনই কিন্তু তাদের যে অবস্থাটা, দেশবাসী কিন্তু তখন তাদের আন্দোলনটাকে আস্তে আস্তে বুঝতে আরম্ভ করলো যে তাদের উদ্দেশ্য মনে হয় সঠিক না। কারণ তাদের পিছনে কোনো রাজনৈতিক দলের একটা দেখা যাচ্ছে যে তাদের এই ষড়যন্ত্রের সাথে তারা মানে পা দিচ্ছে, এবং সেগুলি করে তারা মনে করছেন যে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করলে মানুষ ভুলে যাবে বিএনপির আন্দোলন সংগ্রাম
এগুলি বুলন্টিত হয়ে যাবে এবং তারা এই কিংস পার্টির মতো একটা পার্টি গঠন করবে, যে কথাটি আমাদের সমালোচক বলেছেন যে নাগরিক কমিটি একটা এবং তাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা এবং একটা কমিটি তাদের আসতেছে। তো কমিটি আসলে সরকারের থেকে কেন কমিটি, 3 জন সমন্বয়কারী আছে, তারা পদত্যাগ করুক, পদত্যাগ করে এসে তারা আমাদের মতো রাজপথে এরকম আমাদের মতো আন্দোলন করুক, সংগ্রাম করুক। তারা তো আন্দোলন করেছে মাত্র জুলাই বিপ্লব, একটা নির্দিষ্ট সময়ে আন্দোলন করেছে। আর আমরা তো আন্দোলন করেছি 17 বছর রাজপথের আন্দোলন। আমরা আন্দোলন করে রাজপথকে আমরা বিক্ষুব্ধ করে রেখেছিলাম। মানুষকে আমরা এই সরকারের বিরুদ্ধে যে অবস্থান দেশবাসী ফুঁসে উঠেছিল এই সরকারের বিরুদ্ধে, সেই অবস্থানগুলি তো আমরা তৈরি করেছি। নতুবা এই একদিনে, 1 মাসে, 1.5 মাসে কি আপনার একটা বিপ্লব হয়? এটা কি সম্ভব? বাংলাদেশের মতো জায়গায় যেখানে হাসিনার মতো এখন একটা ফ্যাসিস্ট সরকার, যাকে সমস্ত বাহিনী, সমস্ত উইংস গুলি রাষ্ট্রের তাকে সহযোগিতা করছিল, সেই হাসিনাকে কি তাড়ানো এতটাই সম্ভব ছিল? এখন আমরা যেটা চাচ্ছিলাম সেটা থেকে তারা সরে যাচ্ছে। তাদের পিছনে যে আমরা কাজ করেছি সেটা থেকে তারা সরে যাচ্ছে। তারা কাদের ইন্ধনে করছেন আমরা তা জানি না। এখন আমরা আওয়ামী লীগের চাবো কেন? আমরা আওয়ামী লীগের বিচার অবশ্যই চাই। সেই বিচারটা একটা নির্বাচিত সংস্কারের মাধ্যমে হবে। আওয়ামী লীগ সবচেয়ে নির্যাতন করেছে কাদেরকে? এবং এই আন্দোলনে সবচেয়ে বেশি মানুষ শহীদ হয়েছে কাদের? বিএনপি। এবং আমরা আওয়ামী লীগকে কোনো ছাড় দিতে রাজি নই। আমরা আওয়ামী লীগের বিচার অবশ্যই করি। সেটা একটা নির্বাচনে বিচারের যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়ার মাধ্যমে যাব। আমরা কি আওয়ামী লীগ, মানুষ যদি আওয়ামী লীগকে এদেশের মানুষ সব খারাপ ভেবেছে যে তারা গণতন্ত্রকে হত্যা করেছে, মানুষকে গুম করেছে, মানুষকে খুন করেছে, এখন আমরাও কি ওই এইরকমই করবো না? আমরা কি আওয়ামী লীগ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিএনপি আওয়ামী লীগকে অনুসরণ করে না, আওয়ামী লীগের মতো তারা কাজ করতে পারে না, তারা এদেশের জনগণের দল। সেটাই আমরা চাচ্ছি যে আপনার একটা নির্বাচন যে কিভাবে বানচাল করা যায়, কিভাবে নতুন পার্টি 111 কিংস পার্টি যেমন সফল হয়নি, এখন যারা নাগরিক অধিকার পরিষদই করুক, নাগরিক পরিষদই করুক, নাগরিক কমিটি করুক, যারা করেছে, আপনি একটা প্রশ্ন করেছেন এবং তারা আমরা ফেসবুকেও দেখেছি। রাজনীতি তো সোজা না, যারে তারে দিয়ে রাজনীতি হয় না। যে ছেলেটা আপনার ফেসবুকে এসে বলছেন যে জিয়াবাদ এবং মুজিববাদকে তারা দুটোটাকে বাতিল করবে, ওই ছেলে কিসের রাজনীতি? হ্যাঁ, সে মানে একটা রাজনৈতিক দলের একটা মাঠ পর্যায়ের কর্মী হওয়ার যোগ্যতা তার নাই, কিন্তু ফেসবুকের আদলে তারা এখানে আসছে স্টেটমেন্ট দিয়ে একটা হিরো হয়ে যেতে চায়। এত সহজ না। এখন করুক না আন্দোলন, 5,000 লোক নিয়ে তারা রাজপথে আসুক না। দেখি বিএনপির বলতে হবে না, এদেশের গ্রাম ও গঞ্জ থেকে সব জায়গায়, আমার নিজস্ব উপজেলায় যদি আমি ধরি, সেখানে কই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কে করেছে? সেটা আমরা করেছি, বিএনপি করেছে। আজকে এখানে জানতো, আপনি মাইক দিয়ে খুঁজে দেখেন তো এখানে কোনো আপনি ছাত্রদেরকে পান কিনা। এখন এত তো সোজা না বিষয়। যত সহজে আপনার ফেসবুক মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করা, এই জনপ্রিয়তা এখন থাকবে না, সামনে আপনি খুবই কঠিন সুতরাং আমি তাদেরকে বলি যে রাজনীতি করতে হলে সরকার থেকে নেমে এসে রাজনীতি করুন। আপনার সচিবরা আপনাদেরকে নিয়ে যায়, একজন সচিব এক একটা জেলায় যায়, 2 জন করে আপনাদেরকে নিয়ে যায়, টিএনওরা আপনাদেরকে নিয়ে মিটিং করে, ওসিরা আপনাদেরকে নিয়ে মিটিং। এগুলি কি পেয়েছেন আপনাদেরকে? এগুলি কি জনগণ মেনে নিবে? সেই জন্য কিন্তু আমি আরেকটা টক শোতে বলেছিলাম যে শেখ মুজিবের এক সময় গগনচুম্বী এক জনপ্রিয়তা ছিল, শেষ পর্যন্ত 75-এ যে কি পরিণত হয়েছিল দেশবাসী জানে। সুতরাং আপনারা যদি একইভাবে দেশবাসীকে নিয়ে খেলতে চান, আপনাদের লোক জন নাই, ওই আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিএনপি যদি না করতো এবং আপনাদের পিছনে জামাতি ইসলাম, গণ অধিকার পরিষদ থেকে আরম্ভ করে আমাদের মান্না ভাইয়ের দল, সবগুলি রাজনৈতিক, আওয়ামী লীগ বাদে এবং তার দোসরদের বাদে সবাই আমরা রাস্তায় ছিলাম, সেই জন্য আপনারা সফল হয়েছেন। এখন আপনারা যদি নিজেদেরকে মনে করেন আপনারাই সব, অন্য আমরা কিছু না, তাহলে আপনারা অকৃতজ্ঞ হয় এবং আপনাদের অকৃতজ্ঞতার জন্য আপনাদেরকে জবাবদিহিতা করতে হবে জাতির কাছে। সুতরাং রাজনীতি এত সহজ বিষয়, এটাকে ধারণ করতে হবে, লালন করতে হবে, যেটা আমরা করে আসছি। কিন্তু সেই প্রত্যাশা পূরণে সব দলগুলো দিয়ে আমরা ওই দিকে যাচ্ছি কিনা, ওই পথে যাচ্ছি কিনা, যারা ব্যারিস্টার ওমর ফারুক, আপনি একটু বলবেন দয়া করে। ব্যারিস্টার ওমর ফারুক। জি, ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন, যারা দেখছেন দেশ বিদেশের,
আমি জনাব সেলিম ভুঁইয়ার একটি কথা দিয়ে শুরু করি। ভালো বলেছেন যে ডিসি সাহেবরা কেন মিটিং করবে, এসপি সাহেব ওসি সাহেবরা কেন মিটিং করবে। ইটস ওয়ান্ডারফুল। এটা হওয়া উচিত না। আমি আপনার সাথে বলেছি কিনা জানি না, স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা মন্দিরের কমিটিগুলোতে যেভাবে রাজনৈতিক দলগুলা সভাপতি হওয়ার জন্য মরিয়া, সেক্রেটারি হওয়ার জন্য মরিয়া, এখন ওনাদের রিকমেন্ডেশন ছাড়া বোর্ডের চেয়ারম্যানও নাকি এটা অনুমোদন করে না, বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর অনুমোদন করে না। এটির মতো দুঃখজনক। আগে আমি এটা নিয়ে একবার বাটপার একটা কবিতা আমি পোস্ট করছি, আমাকে এনএসআই এবং ডিজিএফআই কল করে বলছে যে আমরা আপনাকে নোটিশে নিলাম, যে বাটপার বাটপার, চারিদিকে সব চোর বাটপার, স্কুল কমিটিতে মসজিদ কমিটিতে সব বাটপার। তো আজকে সেলিম ভুঁইয়াদের এই যে অভিযোগ, এই অভিযোগ আমারও। এই যে আজকে যে রিকমেন্ডেশন উনি হয়তো করে নাই, আমি জানি না উনি ওনার এলাকায় করেছেন কিনা, স্কুল কমিটি মসজিদ মন্দির মাদ্রাসায় সভাপতি হিসেবে ওনার দলের কয়জনের করেছে। যদি না করে থাকে ওয়ান্ডারফুল, ওয়েল ডান। করে থাকলেও ওয়ান্ডারফুল, কারণ আমরা সাধারণ জনগণ তো ওয়ান্ডারফুলের ভিতর আছি। আর এই সেকেন্ড আমি রাকিব কে দেখে আমার ভালো লাগছে দুইটা কারণে। যে অভিযোগ এসছে যে সমন্বয়ক যারা ছিল, যারা বৈষম্য বিরোধী আন্দোলনে ফ্রন্ট লাইনে ছিল, রাকিব নিশ্চয়ই ওয়ান অফ দেম। তার পিছনের যে চিত্রটা আমি দেখি, সেই চিত্রটা হচ্ছে প্রপার পলিটিশিয়ানের চিত্র, অর্থাৎ হাড্ডিসার পলিটিশিয়ান, অর্থাৎ পুষ্টিহীন পলিটিশিয়ান। সে জনগণের কথা ভাববে, মানুষের কথা ভাববে। রাকিবের যেই ব্যাকগ্রাউন্ডটা আমি দেখলাম, যে চিত্রটা দেখলাম, তাতে আমি আশ্বস্ত হলাম যে এরকম যদি রাকিবরা থাকে তাহলে ওরা ভ্যানগার্ড থাকবে, পাহারাদার থাকবে, ওই চোরদের কাছ থেকে, বাটপারদের কাছ থেকে, গুন্ডাদের কাছ থেকে, পলিটিক্যাল ওই যে মাস্তানদের কাছ থেকে। ও যারা শুধু টেন্ডার বাণিজ্য করবে, তাদের কোনো প্রফেশন নাই। আজকে সবচেয়ে বড় ক্রাইসিস বাংলাদেশে, যে পলিটিশিয়ান আমরা সামনে দেখি তাদের কোনো প্রফেশন নাই। ইফ ইউ আস্ক যদি 80% ভাই আপনি করেন কি, বলে যে কিছু করি না, শুধু রাজনীতি করি। চলো, হাউ ইউ মেনটেন ইউর ফ্যামিলি, বলে যে চলে যায়। এই বন্দোবস্তে 15 বছর থেকে আমরা হাজার হাজার কোটি টাকা আনু তনু, ওই গোবিবাগের হাজার কোটি টাকা তাদের সিন্ধুকে পায়, গোপালগঞ্জের দুইটার কাছে 2000 কোটি টাকা পায়। অর্থাৎ এই জিনিসগুলো আমরা 15 বছর দেখেছি। অর্থাৎ কোনো কর্ম নাই, 1000 কোটি টাকার মালিক। আজকে সেই বন্দোবস্তের বাইরে আমাদেরকে যেতে হবে। আজকে পয়েন্ট আকারে যদি বলি, আজকে সেলিম ভুঁইয়া সাহেব বলছেন এদের বিচার করার ক্ষমতা নাই এই সরকারের, তাহলে কার আছে? গত 53 বছরে অনলি 50% ম্যান্ডেট নিয়ে সরকার গঠিত হয়েছে। আপনাকে আমি বলে দিই, হিসাব করে ডাটা দিই, এটা বুঝতে পিএইচডি লাগবে না, আর না বুঝতেও পিএইচডি লাগবে না। গত 15 বছর যে সরকার হয়েছে, আইদার বিএনপি আওয়ামী লীগ, 15 থেকে 20% লোকের সরকার ছিল। কেন জানেন? 53% ভোট হয়েছে, 47% ভোটের বাইরে ছিল। 53%-এর ভিতর কেউ 30% পেয়েছে, 30%, 28, 29% পেয়ে সরকার গঠন করেছে। আর এই সরকার সব দলের, এই সরকার সব মানুষের। সেলিম ভাই ভালো একটা কথা বলেছেন যে কোলের শিশু নিয়ে মা এসছে ভোটের জন্য না, মা এসছে বৈষম্যের বিরোধী আন্দোলন করতে গিয়ে তার সন্তানরা যে গুলিবিদ্ধ হয়ে কাতরাচ্ছে তার প্রোটেকশনের জন্য এসছে। মা এসছে যে এই লুটপাট, এই গুম হত্যা, অরাজকতা যে এটা বন্ধ করতে। আর এই আন্দোলনটা 15-20 দিনের আন্দোলন না, আমি এগ্রি সেলিম ভাইয়ের সাথে। এই আন্দোলন কোটা বিরোধী আন্দোলন হয়েছে, ছাত্ররা নেমেছে। আপনার মনে আছে কিনা, ক্যান্টনমেন্টে যখন অ্যাক্সিডেন্ট হয়েছে, ছাত্ররা নেমেছে রাস্তায়, হাজার হাজার ছাত্র, লক্ষ লক্ষ ছাত্র। এই আন্দোলন অনেকগুলোর কারণে হয়েছে, আমি কাউকে ছোট করব না। এই আন্দোলনে আমরাও তো সম্পৃক্ত ছিলাম। এখন আমি যদি প্রশ্ন করি যে রাকিব তো জানে না, তার 6 সমন্বয়কের জন্য আমি 3 সপ্তাহ হাইকোর্টে যে ফাইট করছি, আমি, ব্যারিস্টার সারা হোসেন, অনিকার হক, জ্যোতিমা বড়ুয়া, মঞ্জুলার মতি, নাইনুন নাহার, আমরা ফাইট করেছি, কিন্তু আমরা করেছি। এখন সবকিছু যে জানতে হবে না জানতে হবে, আমরা কেন করেছি? আমি সেদিন তো সমন্বয়ককে বাঁচাতে যাইনি শুধু ভোটের জন্য। ভোট আমার কাছে আতঙ্কের নাম, বারবার বলি না, কিন্তু বিএনপির যে আশঙ্কার জায়গা, সংশয়ের জায়গা, সেটিকে আপনি ফেলে দেওয়ার মতো। বিএনপি তো
যদি বিএনপি বা জামায়াতে ইসলামে যদি নেতাকর্মীরা মাঠে না থাকতো তাহলে তো এই আন্দোলন কখনোই ফলপ্রসূ হতো না বা এটা সমাধান আসতো, এটা 100%। এটা তারাও স্বীকার করে, সবাই মিলেই করেছে। এখন বিএনপি বা অন্য দলকে মাইনাস করবার, মাইনাস বলুন বা তাদেরকে একরকম কোণঠাসা করে এখন এই সমন্বয়কদেরকেও রাজনৈতিকভাবে উত্থানের যে জায়গাটা, সেটিকেই একটা নতুন করে সংশয় জায়গা তৈরি করেছে। আমি দেখেন, বিএনপির সংখ্যা, বিএনপির দুশ্চিন্তা, সমন্বয়কদের যেমন জিয়াবাদ মুজিববাদ এই দেশে হবে না, এই ধরনের কথাবার্তা বলা, এটা কি এই ব্যাপারে আমার অনেক অবজারভেশন আছে ভাই, এই ব্যাপারে আমি কমেন্ট করব না। যিনি কোন অবস্থায় কোন প্রেক্ষিতে বলেছেন উনি কমেন্ট করবেন। তবে আমি একটা জিনিস বলতে চাই, সেটি হচ্ছে বিএনপি, জামাত, যে রাজনৈতিক দলগুলো আছে, এই সরকার সবার। আমি একটি কথা বলি, ডক্টর ইউনূসের মতো এরকম একজন লোক 53 ইয়ার্সে আপনি পান নাই, ভবিষ্যতে 100 বছরে পাবেন কিনা আমি জানি না, এটা আমার অভিমত। এটা সেলিম ভুঁইয়ারা হয়তো বিরোধিতা করতে পারে, বাকি আলোচকরা বিরোধিতা করছে, দে হ্যাভ অল রাইট, যে আমার এটা ফেলে দেওয়ার রাইট আছে। কিন্তু আমার ওপিনিয়ন কি, আজকে আমি মনে করি সব রাজনৈতিক দল ওনাকে নাম্বার 1 রেখে, মাথার উপর রেখে বলবে আপনি আমাদের কাছে কি সহযোগিতা চান, কোথায় আপনার দরকার, কোন লুপহোলটা আমরা পূরণ করব। আমি গত শোতে বলেছি, আচ্ছা আজকে যে চাঁদাবাজির কথা আসতেছে বারবার, হাটে ঘাটে মাঠে গুদামে চাঁদাবাজি হচ্ছে, তো এটা তো সত্য, এটা অসত্যের কিছু না। এই সত্য হওয়ার কারণে তো বিএনপির 300 জন বহিষ্কার হয়েছে তো, শোকজ আন্ডার শোকজে আছে 500 জন আছে তো। এখন বিএনপি সেন্ট্রালি কোনো ঘোষণা দিয়ে বলছে যে আমার প্রত্যেক উপজেলায় যেই নেতা থাকবে, যদি ওখানে চাঁদাবাজি হয় উনি দায়ী থাকবে, চাঁদাবাজির সংবাদ হইলে ওনাকে শোকজ, ওনাকে বহিষ্কার, এই ধরনের কর্মসূচি এসছে? আমি শুনিনি। উচিত হবে কি, উচিত হবে এই সরকার মানে কি, বিএনপি তো ডিফেক্ট গভর্নমেন্ট, জামাত তো ডিফেক্ট গভর্নমেন্ট, তো যদি কোনো বদনাম আসে তাহলে তাদের উপর আসবে না? আপনি ডিফেক্ট গভর্নমেন্ট হবেন, বদনামের আপনি ভাগ হবেন না, তা তো হবে না। আমি যে প্রশ্নে আসতেছি, আজকে শঙ্কার জায়গা যেটি হচ্ছে যে আমাদের পার্শ্ববর্তী দেশ অনেক খেলা খেলছে এবং পার্শ্ববর্তী দেশের কাছে ধর্ণা দিচ্ছে, সব রাজনৈতিক দল ধর্ণা দিচ্ছে, এরকম একটা পাবলিক পারসেপশন আছে। সবাই গিয়েছে নানাবিধ কারণে, নানা সময়ে, না বৈঠক হয়েছে, এটা হয়েছে, সেটা হয়েছে, সবকিছু হয়েছে। 50% মানুষের আশঙ্কা, বা 50-60, আমার তো ডেটা নাই, আশঙ্কা হলো যদি তাদের ছত্র ছায় আবার যদি কেউ ক্ষমতায় আসে, তাহলে আমার দুঃখের সীমা থাকবে না তো, আমাদের পরিসমাপ্তি হবে না তো। পরিচ্ছন্ন আমরা রাজনীতি চাই, আমরা পরিচ্ছন্ন ভোট চাই। আপনি আবার আমি রিপিট করি, ভোটের কথা বলছেন, এই ভোটের একটা পরিচ্ছন্ন পরিশুদ্ধ একটা ভোটার লিস্ট কি হয়েছে? যেটা 15 বছর বিএনপি দাবি করে আসছে যে তুমি ভোটার লিস্ট ঠিক করো, আমার এজেন্ট যেতে পারে না, এজেন্ট ট্রেনিং দাও, এজেন্টের নিরাপত্তা দাও, ওসিডিসিরা ভোট কাটে, ওসিডিসিদেরকে নিবৃত করার ব্যবস্থা করো। তারপরে এই কথা বলছে কিনা ভোট বাতিলের ক্ষমতা কেড়ে নিয়েছে ওই সরকার, এই বাতিলের ক্ষমতা দিয়ে দাও। তারপরে এই কথা বলছে কিনা যে গত সরকারের এই আজেবাজে নির্বাচনের সময় যারা ভোট রিগিং করেছে তাদের বিচার করো, 154 জন এমপির বিচার করো, এই 3টা টার্মে যারা যারা এমপি হয়েছে তাদের সম্পদ বাজেয়াপ্ত করো। সুস্পষ্ট কি আপনারা পেয়েছেন কিনা আমি জানি না, যদি পেয়ে থাকেন তাহলে ভালো। রাজনৈতিক দলগুলোর কর্মসূচি আছে? এই যে প্রফেসর, আমি একটা কথা বলি, এই যে বিশ্ববিদ্যালয়ের প্রফেসররা এই যে অর্থনীতিতে যে লুটপাট করেছে, বণিক বার্তার একটা রিপোর্ট এসেছে আমাদের কাছে, আমরাও জানি, এই যে আতিউর রহমান থেকে শুরু করে এই যে যত আছে প্রফেসর, যত ডিএসসি মিএসসি সব প্রফেসররা, তো ওদের বিচারের জন্য কোনো কর্মসূচি এসছে? এই ইনস্টিটিউশনগুলো যে ধ্বংস করে ফেলছে, এই কর্মসূচি দিয়েছে, এই ধ্বংস স্তূপের মধ্যে আমরা এই কর্মসূচি দিলাম, এইভাবে এটা রিগেইন করো বলছে আজকে পর্যন্ত। আমার কথা হলো, যিনি গভর্নমেন্টে যাবেন কালকে বা ফলোইং মর্নিং এ বা পরশু, তার কর্মসূচি তো হওয়া উচিত এইটা যে 15 বছর দেখেন এই হয়েছে, এই 15 বছরে এরা জড়িত, তুমি তত্ত্বাবধায়কে আসো, তোমারে আমরা ক্ষমতা দিলাম, তুমি এদেরকে সবগুলোর বিচার করো। ভাই প্রত্যেকটা অ্যাপয়েন্টমেন্টে নিজের লোক যেতে হবে, এটা আমরা দেখি তো। সুপ্রিম কোর্টে ওকালতির করার কারণে তো অনেকগুলো দেখি তো, সব অঞ্চল থেকে লোক আসে তো, পত্রপত্রিকায় রিভিল্ড হয়তো। তো যেই জিনিসগুলো বিএনপির এখন শঙ্কা,
আমি মনে করি বিএনপি অ্যাড্রেস করা উচিত। আমি জানি না, হয়তো আমার বলা এইভাবে ঠিক হবে না, যেহেতু সেলিম ভুঁইয়া সাহেব আছেন, ওনাদের অ্যাড্রেস করা উচিত, মানুষের কাছে যেতে হবে। আগামী নির্বাচন যদি 50% ভোট হয়, এই ভোটটা নিয়ন্ত্রণ করবে শিক্ষিত ছেলেপেলেরা। আমি আপনারে বলি, আমি শেষ করে দিই, শিক্ষিত এই ছেলেগুলা ভোটের নিয়ামক শক্তি হবে, ওরা ওপিনিয়ন ফর্ম করবে, ওরা ওদের বাবা চাচা কাকা মামাদেরকে দিয়ে ওপিনিয়ন ফর্ম করে কিন্তু একটা বিপ্লব ঘটাবে। ওদের কাছে যাওয়ার জন্য কোনো কি কর্মসূচি বিএনপির আছে কিনা বা অন্য দলের আছে কিনা সেটা তারা বলবে। তবে আমি মনে করি সিটিজেন হিসেবে থাকা উচিত, তাদেরকে ভোট কেন্দ্রে আনার যেরকম ট্রেনিং এর ব্যবস্থা করা উচিত, তেমনি পরিচ্ছন্ন প্রার্থী ওই এলাকায় যাবে। ওই যে আমার ফেসবুকে একটা শেষ করে দিই সাগর ভাই, আমি কিন্তু আমার এই ফেসবুকে আপনি হয়তো পেয়েছেন, আমি বলেছি যে পাঞ্জাবি পরা ধপধপে সাদা পাঞ্জাবি পরা এখন লোকজন আনাগোনা করে গ্রামে। আমি গ্রামের সচেতন সমাজকে বলছি যে জিজ্ঞেস করুন যে ভাই তুমি যে এত চকচকে পাঞ্জাবি পরেছো, তোমার পেশা কি? তুমি যে নগদ টাকা আমাদেরকে দিচ্ছ, তোমার আয় কি? তুমি এতদিন ধরে কোন আয়ে নিযুক্ত ছিলা? তুমি আমাদেরকে ব্যাখ্যা করো। শুধু এই কথা বললে বাটপার গুলা এখন আবার গ্রামে গঞ্জে পাঞ্জাবি পাজামা পরে ওই কালো টাকার মালিকের সাথে বন্দোবস্ত করে এলাকায় যাচ্ছে। ওই কালো টাকার বন্দোবস্তের মালিক কিন্তু এখন নমিনেশন দিচ্ছে। কালো টাকার বন্দোবস্ত যারা কালো টাকা আয়ন করছে 15 বছর, তারা কিন্তু 2-1 জনকে চুজ করে মাঠে নামিয়ে দিয়েছে। তো আমি তো ভোট করতে পারবো না, তুই আমার পক্ষে ভোট কর। ওদেরকে প্রতিহত না করলে আপনি যেই তিমিরে আছেন সেই তিমিরেই থেকে যাবেন। এই শহীদ, এই বিপ্লব, এই রক্ত সবই বৃথা যাবে এবং তাদের দীর্ঘ নিঃশ্বাস প্রলম্বিত হবে আমি মনে করি। জি, প্রিয় দর্শক, আপনারা একমত কিনা আপনাদের মতামত জানাবেন। জনাব একেএম পাটোয়ারি, আপনার কাছ থেকে শুনতে চাই, এখন দেখেন সমন্বয়করা আর বিএনপি এক মুখোমুখি অবস্থানে রয়েছে। এতক্ষণ শুনলেন, আপনার বক্তব্য এই পর্যায়ে। ধন্যবাদ সহ আলোচক, ধন্যবাদ দর্শক শ্রোতা। দেখেন, আমার দুর্ভাগ্যজনক হলে আমরা আজকে এত বছর পরে আমরা কোনো একটা ইস্যুতে আমরা একমত হইতে পারছি না। হ্যাঁ, এইটা আমাদের জাতির সবচেয়ে বড় ব্যর্থতা হলো আমরা কোনো কিছুতে আমরা একমত হই না, আমরা একটা কথা তুলবই। আমাদের সমস্যা ছিল কি, ছাত্রদের আন্দোলন করছে কিসের জন্য? তারা কি ভোটের জন্য আন্দোলন করছে, না ক্ষমতা যাওয়ার জন্য, অথবা নতুন পার্টি করার জন্য কি আন্দোলন করছে? 11 জন লোকে খেলে, একজনে গোল দেয়, তাহলে কি বাকি 10 জনের কৃতিত্ব কি আপনি অস্বীকার করবেন? এখানে যখন একটা সাবকেশন তৈরি হয়েছে, সব লোক চাইছে যে এই সরকারের পতন হোক, সবাই নীরবে নিবৃতে কাজ করছে। যদি খালি আর্মি ইয়াং অফিসাররা যদি 2টা ট্যাঙ্ক নিয়ে ঘুরে আসতো, এই ছাত্র আন্দোলনগুলো কোথায় যেত? তারা কিন্তু কমান্ড লেভেলের কমান্ড মানে নাই, তারা জনতার সাথে আসছে। আর ইনারা যে আসছে, ওনারা তো চাকরি পাচ্ছেন না, কোঠার জন্য ওনারা আন্দোলন করছে, ভোটের জন্য আসে না, জনগণের অধিকারের জন্য আসেন নাই। ওনারা তো নিজেদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আসছে, যে তারা বঞ্চিত হচ্ছে, তারা চাকরি পাচ্ছে না। তো সেইখান থেকে আসার পরে অন্যরা সহযোগিতা করার পরে একটা হয়েছে, আমরা একটু বিতর্কের মধ্যে না যাই। এখন এর সলিউশনটা কি? ওনাদের যারা চাকরি পাচ্ছে না, ওদের এখন স্বপ্ন দেখছে তারা গভর্নমেন্ট সরকার হওয়ার জন্য। আমরা যারা সরকারে গেছে, ছাত্র প্রতিনিধি যারা গেছে, কিসের উপরে বেসিস করে এই 2 জন ছাত্রকে নেওয়া হয়েছে? এনারা তো হারুনের পেদানি খাইয়া তো ওনারা তো সারেন্ডারে করছে, আমরা নিজেদের দেখছি যে বলছে আমরা এই আন্দোলনের সাথে নাই। তারপরে যার চোখ হারাইছে সে কিন্তু এখানে তো বৈষম্য তো এখানে তৈরি হয়েছে। ওখানে কি আপনার যার হাত গেছে, পা গেছে, অন্ধ হয়েছে, যে মারা গেছে, তার কোনো আত্মীয়-স্বজন কি আপনি অ্যাডভাইজার নেওয়া হয়েছে? নেওয়া তো হয় না। যেখানে তাজউদ্দিন সাহেব যে মন্ত্রণালয় স্থানীয় সরকার মন্ত্রী ছিলেন, শেখ মুজিব ছিলেন, সালাম তালুকদার ছিলেন, জিল্লুর রহমান ছিলেন, এরকম লোকের জায়গায় একজন ছাত্রকে একটা পত্রিকা যে নবুয়তি 40 বছর আগে কিন্তু নবুয়তি পায় নাই। কারণ সসটা কি আমাদের চেয়ে কম বোঝে? তাকে ম্যাচিউর করছে, সিজন করছে, তারপরে তো তারা নবুয়ত্ব দিচ্ছে। এখন ছাত্র আন্দোলনে যে আসম আব্দুর, আমরা নিজে একজন মুক্তিযোদ্ধা, আসম আব্দুর, নুর আলম সিদ্দিকী, শাহজাহান সিরাজ, আমরা তো দেশ স্বাধীন করলাম, তো আমরা তো ক্ষমতা চাই নাই। এখন এদের মধ্যে এত লোক ঢুকে গেছে কি জন্য? এদের তো অনেক জার্নি করতে হবে, জীবনকে প্রতিষ্ঠিত করো, এটা একটা টাইম বিং। এই যে একটা নির্দিষ্ট টাইমের মধ্যে আমি মন্ত্রী হইলাম বা সরকারে গেল, এটা 5 বছরের জন্য হলেন, তারপর কি হবে? তারা আপনারা তাদেরকে বাচ্চা বলছেন, এই বাচ্চারা তো দেশকে তো একটা নতুন মাত্রা দিয়েছে। এই তারা সংযোজন, তাদের যখন আন্দোলন করে, তারা যখন আন্দোলন করে রাজপথে, তখন তো আপনারা বলেন নাই যে বাচ্চারা কেন আন্দোলন করবে, তারা ঘরে ফিরে যায়। না, আপনি তো কাজের বুয়ারা তো আন্দোলন করছে, শ্রমিকেরা করছে, গার্মেন্টস কর্মীরা করছে, এটা কি আমরা বলছিলাম?
এটা সবাই যখন সাবকাশন এরা যেন অত্যাচার করতেছে, রাষ্ট্রটা একটা সাবঅর্ডিনেট কান্ট্রি করে ফেলতেছে আওয়ামী লীগ, তখন মানুষের কে নেতৃত্ব দিচ্ছে কে নেতৃত্ব দেয় না, এটা কিন্তু করা হয় না। এটা একটা অপশনাল। আমাদের মেইন সাবজেক্ট কারা ছিল এত 15 বছর ধরে? অন্য অন্য বড় বড় দলগুলিকে ঘাস কাটছিল তারা? তাদের কি গুম হয় নাই? তারা কি মামলা ফেস করে নাই? তো এখন যদি আমরা পরিসংখ্যান দেন তো দেখেন তো ছাত্রদের মধ্যে কজন মরছে, রাজনীতিবিদের সাধারণ লোক কজন মরছে, পরিসংখ্যান বাইর করেন না। নাম্বার 1। নাম্বার 2 হলো আপনার ওই যে বলতেছে যে সর্বদলীয় সরকার গঠন করতে, সর্বদলীয় গঠন করার পরে কার কে কোঠা নেবে, বিএনপিতে কজন নেবে, এই যে সেইখানে যে আরেকটা মত দ্বিমত চলতো, তাহলে শত্রুপক্ষ সুযোগটা নিত। বরঞ্চ সেইখানে যে বিএনপি যে এটা দূরদর্শিতার পরিচয় দিচ্ছে যে এখন বাবা ইমিডিয়েটলি ইলেকশনটা করে জনগণের উপরে ছেড়ে দাও, জনগণ হলে মালিক, এখানে তো অন্যরা কেউ। আর তারপরে তাদের যদি সদিচ্ছা থাকে তার দ্রুত বিচার আদালত করে তাদেরকে বিচার করে না কেন? একটা প্রতিষ্ঠানের সব লোক কিন্তু দোষী না, এই কথা, এই কনসেপ্টটা তো ভুল, এই ধারণা তো ভুল। অনেক সময় আওয়ামী লীগের মধ্যে ফিরাউলিও তো থাকতে পারে, তাহলে যে দোষী হয়েছেন তারা দ্রুত বিচার হতে আপনি আনেন, একটা প্রতিষ্ঠানকে আপনি দোষারোপ করছেন কেন? যেটা আওয়ামী লীগ করছিল জামাতের জন্য করে সেটা সাকসেস হয় নাই। কয়দিন আগে তো তারা তাকে পার্টিকে ব্যান করছিল, কি সেটা ঠিক যেতে পারছে? কয়দিন পরে আবার হেদায়েতের নেতৃত্ব চলে গেছে। এখন আমাদের সলিউশন কি? আমাদের শত্রুপক্ষ উৎপাইতে আছে যে ভাই ভাইয়া লাগাই দিয়া, যেমন কয়েকটা বিষয়ে দ্বিমত বা অনৈক্য দেখা যাচ্ছে আওয়ামী লীগের বিষয়ে, এরপর আপনার নির্বাচন দেওয়ার বিষয়ে। এটা অযুক্তি একদম, এটা সম্পূর্ণ অপ্রয়োজনীয়। আওয়ামী লীগের যারা দোষী আছে, অনেক লোক আওয়ামী লীগের মধ্যে মন্ত্রী হয় নাই, ডিডি আজীবন আওয়ামী লীগ করছে, তারা তো মন্ত্রী হয় না, কোনো ভালো পদও পায় নাই। যারা সাদা দিতে পারছে আলতু ফালতু লোকের দ্বারা মন্ত্রী বানানো হয়েছে। আরাফাত যেটা বিহারের অধিবাসী, এই দেশের নাগরিকও না, সে তারে আনি মন্ত্রী বানাই দিছে। তারা বিএনপি ধানমন্ডি গুলশানের মতো জায়গায় লোক আওয়ামী লীগ তামাশা করলো, তামাশার রেজাল্ট তো পাওয়া গেছে। আর ইনারা যে আরো স্বপ্ন দেখতেছেন, এই স্বপ্ন তো ডক্টর ইউনূসও দেখছিলেন, কামাল সাহেবও তো দেখছিলেন, কি হয়েছিল রেজাল্ট, কি দিনের সাথে কি রেজাল্ট হয়েছিল। তো সুতরাং এদের দোষ না, এদের অভিজ্ঞতার কারণে এরা বলছে, এরা আমাদের ছোট ভাই, এরা আনছে, এদের ক্রেডিট আমরা অস্বীকার করছি না। কিন্তু কথা হলো যে 15 বছর যারা করছে, আমরা কি করছি, আপনারা কি করছেন, করেন নাই আপনারা? তাহলে ওইরা যে কথাটা বলতেছে, তাহলে তো আপনার আমার সবার অবদান তো অস্বীকার করা হচ্ছে। ওই যে লোকেরা মাছ বাসার ভিতরে যে মাছ বাচ্চাটা মারা গেছে দুধ খাওয়ার সময়, সে যাই ওদেরকে সাহায্য করছে, মিনারেল ওয়াটার দিয়েছে, সে যে নিহত হয়েছে তাকে অস্বীকার করা হচ্ছে না। এখন আমরা জাতি যেহেতু শত্রুপক্ষ, এটাকে মানে উৎপাদ চাইছে এই রাষ্ট্রটাকে কিভাবে করতে। কিন্তু এটা তো শুধুমাত্র একটা রাজনৈতিক আন্দোলন ছিল না, স্বাভাবিক আন্দোলন ছিল না, এটা একটা অস্বাভাবিক আন্দোলন ছিল। আমি বলতে চাচ্ছি যে তারা বলছে যে মোটা দাগে বাংলাদেশের এক ভিত্তিটাকেই পরিবর্তনের, মানে রাজনৈতিক যে একটা তথাকথিত ভিত্তি ছিল, তথাকথিত একটা ধারাতে চলেছিল, সেই দীর্ঘদিনের ধারাটাকে পরিবর্তন করবার জন্যই সবাই রাজপথে নেমেছিল। সেই জায়গাতেই সবাই নামছে। হ্যাঁ, তো সেটা শুধুমাত্র রাজনীতির নির্বাচনের জন্য নয় তাদের বক্তব্য, তারা বাংলাদেশের নির্বাচনের ধারা থেকে শুরু করে বাংলাদেশের এই ধারণাটা ভুল। আমাদের দেশ স্বাধীন করলাম কেন? আমাদের ভোটাধিকার প্রয়োগের যে তাদের বক্তব্য, এর আগে তো নির্বাচনের জন্য বহুবার আন্দোলন করেছে। অনেকগুলি অনুষঙ্গ আছে ভাই, নির্বাচন বলেন না, জনতন নির্বাচন কেন করবে? জনতন নির্বাচন করবে কি করে? জনতন নির্বাচন না করার জন্যই তো এই গভর্নমেন্ট আছে। এই গভর্নমেন্ট যারা আসবে জনতন নির্বাচন কেন করবে? এখন যারা এখন ক্ষমতা আছে, এরা এদের বয়সে, এদের দক্ষতা যোগ্যতা যে এই লেভেলে তারা পৌঁছে গেছে, আরেকটা ইলেকশন বা আরেকটা মন্ত্রী হওয়ার পর আর সুযোগ নাই তাদের। তাহলে জাতির কাছে তারা যদি ইতিহাস সৃষ্টি করতে চায়, তারা যেমন ইলেকশন কমিশন কালকে আপনার সাথে কথা বলছে যে আমরা কোনো নিজেরা ইলেকশনে দাঁড়াই নাই, তাহলে আমরা এখানে চলে গেলে যেন গালি না খাইতে হয়, শেষ বয়সে এসে আমরা গালি না খাইতে হয়। সেই কারণে এটা তো উপলব্ধি তো আসছে, দেখে মানুষ শিখছে না। তো এখন আপনারা ইনশিওর করবেন জনগণ, এই আপনারা যে বলতেছি আমার এই অধিকার কোথায় পেলাম আমি, এটা জনগণ ডিসাইড করুক, জনগণ মালিক। আপনি এটা করবেন না ওটা করবেন, জনগণ ডিসাইড কিভাবে করতে বলে আপনি? তার মানে ইলেকশনের মাধ্যমে, ইলেকশনে যারা আসবে আওয়ামী লীগকে ইলেকশনে আসতে দেয়া হোক সেটা বলছেন না, আওয়ামী লীগ দিতেছে, দেবেন বা না দিবার বলার আমি আর আপনি কেউ না, কারণ আমরা আইনে প্রচলিত আইনে বলা আছে এই সিদ্ধান্তটা আমাদের আপনি সিদ্ধান্ত দেন, যারা আছে তারাই নিতে হচ্ছে। কারণ তারা বলছে যে কোনোভাবেই নির্বাচন পর্যন্ত দেওয়ার সুযোগ নাই। না, নির্বাচন হলে তাইলে আপনি পার্টিতে ব্যান করতে হবে,
ছাত্র প্রতিনিধিদের দিয়ে তারা ওটা স্ট্রং করতেছে না, পার্টি ব্যান করতেছে না কেন? এটা তারা কথার কথা বলতেছে। ব্যান করতেছে না, এই যে তারা মিন বলতেছে করতো বিএনপি বা অন্যান্য দলগুলো চাচ্ছে না, জামাতে ইসলাম না, বিএনপি বিএনপি কি চাইলেও না, দরকার নাই তো। বিএনপি চাইলেও জামাত কি চাইলেও সেটা বিষয় না, বিষয় হলো সরকারে যারা আছে তারা পার্টি ব্যান করে দেখ না, তার তো তা করতেছে না তো। তারা এখানে তারা দীর্ঘায়িত করতে চাচ্ছে, তাদের অন্য মোটিভ আছে। তারা যদি দীর্ঘায়িত, হয়তো ডক্টর ইউনূস সাহেবের নাই, এখানে আরো যারা ঢুকে গেছে তারা দীর্ঘায়িত মজা পাইছে, এই চেয়ার তো কেউ ছাড়তে পারে। আমি এই ইতিহাস তো আমাদের নাই, আমার সাধারণত খুব ক্ষুদ্র পাবে আপনি। আমার বক্তব্য হলো যে জনগণের, যেহেতু আমি অত কিছু করতে পারছি না, এই যে আপনি সংস্কার করছেন, সংস্কারের জনগণের ম্যান্ডেট পাইলেন কোথা থেকে? আপনি সংস্কার আপনি যে করতেছেন, জনগণকে এটা মেনে নিচ্ছে কিনা সেটা রেফারেন্ডাম নিচ্ছেন, আপনি নেন নাই তো। তাইলে আপনি এগুলির মধ্যে এত বিতর্কের মধ্যে আরো বিতর্ক না জড়াইয়া, শত্রু পক্ষকে সুযোগ সৃষ্টি না করে দিয়া, আপনি স্টেট একটা নিরপেক্ষ ক্যাডিবল একটা ইলেকশন করে দেন, করে দিয়া। কারণ এখন পর্যন্ত আপনি আজকে 6 মাস হয়েছে, আইন শৃঙ্খলা ঠিক নাই, প্রশাসন ঠিক নাই, কোনটা ঠিক আছে বলেন দেখি? তাহলে আপনারা তো আপনি বিচার করবেন, একটা এতদিনের বড় একটা, এদের কাছে টাকা আছে, বিদেশে সাপোর্ট আছে, আপনি এটা করে ফেলবেন। হ্যাঁ, স্বপ্ন দেখতে পারেন, স্বপ্ন দেখতে তো দোষ নাই, এটা কোনো ট্যাক্সও লাগে না, কিন্তু বাস্তবতা তো আপনাকে দেখতে হবে। এত কিছু করছে আওয়ামী লীগে, এত খুঁটি বসার পরে দিনের শেষে পলাইতে হয়েছে। তাহলে আপনার সংগঠনের কয়দিনের জন্য লাফালাফি করতেছেন, আপনি কয়দিন পরে আপনি পালাবেন না, কি গ্যারান্টি আছে? কি গ্যারান্টি আছে? জনগণ, এই দেশের লোক, আমি মইনের একবার বলছিলাম ওই সময় 11 সময়, যে মইন সাহেব, কাদা মাটির দেশ, এই দেশের মানুষ কখন কোন দিকে কোন দিকে যাবে, এই দেশে রাস্তা হাঁটতে পারবেন না। এটা আমি আপনাকে এর আগে আমি অন্য মিডিয়াতে বলছি, শাইখ সিরাজ বলছে আমার তো চ্যানেল বন্ধ করে দিবে আপনার কথা, 11 সময় বলছিলাম এটা। তো এখন তারপর কি হয়েছে দেখেন, মইন কিন্তু এখন মানুষের রাস্তা হাঁটতে পারে না। এখন আপনি যে ডিসিদেরকে আপনার নাতির বয়সের লোক যাই আরে ডিকটেট করতেছেন, তো ডিকটেট করছেন কোন অথরিটিতে? আপনি ডিকটেট করতেছেন কোন অথরিটি? ডিকটেট যত দ্রুত সম্ভব নির্বাচনটা দিয়ে জনগণের। তারপরে শুধু তা না, প্রশাসনে অনেক লোক চুক্তিভিত্তিতে নিয়োগ হচ্ছে, সেটা প্রশাসনে এদের সাথে বিভিন্ন লোকে তারা নিয়োগ দিচ্ছে, নিয়োগদের মধ্যে লেনদেনের ব্যাপার হচ্ছে। কেন আপনি এটা করবেন? সেখানে একটা পদ্ধতির মধ্যে পিএসসির মাধ্যমে নিবে তারা, কিন্তু এখানে এরা সুপারিশ করতেছে। তো এই যে এদের মধ্যে লোভ ঢুকে যাচ্ছে, লোভ ঢুকে গেলে তো সে এদের যে ক্যাডেটটা, জাতগুলি অর্জনটা সব বিতে যাবে এটা। কারণ এটা হয়তো সবাই করতেছে না, কিন্তু কিছু লোক তো সুযোগটা নিচ্ছে। সুতরাং এত বিতর্কের মধ্যে না জড়াইয়া, আমাদের হাজারো সমস্যা আছে, আমরা এখন জাতিকে স্প্লিট করার দরকার নাই। এই বিভাজনের রাজনীতি বন্ধ করে দিয়ে একত্র হইয়া ইলেকশন করুক, বরঞ্চ একটা ইনশিওর করো ইলেকশন কমিশন থেকে যে তোমাদের ম্যানিফেস্টো দাও, তোমরা কি করবা, এই জিনিসগুলো করবা কিনা। ধন্যবাদ। আপনি মনে করছেন যে আসলে জাতিকে বিভ্রান্ত অথবা বিভক্তি না করে একটা নির্বাচনের মাধ্যমে ঐক্যবদ্ধ একটা পরিবেশে চলে যাওয়া, ওরা তাদের ম্যানিফেস্টো জনগণের ছেড়ে দিয়ে তাদের ম্যানিফেস্টোটা তারা কি করবে, তারপরে জনগণ সেটার ব্যাপারে দেখো পছন্দ করে কিনা। আপনি এটা বিভাজন করলে শত্রু তো সুযোগ নেবে, আপনি তো সুদূর প্রসারী চিন্তা করতেছেন। আপনাদের ধন্যবাদ। আপনাদের প্রিয় দর্শক, আপনারা অবশ্যই জনাব এ কে এম পাটোয়ারির এই বক্তব্যের প্রেক্ষিতে আপনাদের মতামত চাই। আপনারা কি একমত কিনা আপনাদের মতামত হানার মধ্যে পারলে আপনারা দিবেন। আমরা চাই জনগণ কি মনে করে এই বক্তব্যের প্রেক্ষিতে। জনাব মোহাম্মদ রাকিব, জনাব ফখরুল ইসলাম আলমগীরও কিন্তু একই কথা বলেছেন, যেটা এ কে এম পাটোয়ারি বলেছেন, যে এইভাবে যদি দীর্ঘায়িত করা হয় তাহলে অন্য পক্ষ, তৃতীয় পক্ষ সুযোগ নিতে পারে। এই যে বিষয়গুলি কি মাথায় আছে কিনা, এবং অনেক কথাই বলেছেন। ইভেন কি তারা অর্গানাইজ হয়ে যাবে, তারা আওয়ামী লীগ অর্গানাইজ হয়ে যাবে। হ্যাঁ, জনাব রাকিবের কাছে গেছি, আপনার কাছে আসছি। ঠিক আছে। আচ্ছা, এ কে এম পাটোয়ারি ভাই যে অভিযোগ করছে সেটার মানে আমি আমার মতো বলি, আওয়ামী লীগকে তো আমরাই সুবিধা করে দিচ্ছি, আপনারাই সুবিধা করে দিচ্ছেন। আমি এবার এলাকা থেকে আসলাম, আমার এলাকার যে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সে এখন বাজারে বসে স্বাচ্ছন্দ্যে মানে ব্যবসা করতেছে, অথচ সে এমন কোনো অন্যায় কাজ নাই সে করে নাই। সে মানুষের যে আপনার বয়স্ক ভাতার কার্ডগুলো, সেগুলো তার নিজস্ব আত্মীয় স্বজনের মধ্যে দিত, এবং বিকাশের মাধ্যমে টাকা পয়সা সে তার নিজেরই করে নিত আর কি। তো এখনো সে বাজারে উঠতেছে, অভিযোগ পাইলাম এলাকার মানুষ। আমি কিন্তু মানে ওইভাবে রাজনৈতিক ব্যক্তিবর্গের কাছে গিয়ে জিজ্ঞেস করি না যে এই আওয়ামী লীগের নেতা এখনো কিভাবে বাজারে বসে। আমি সাধারণ মানুষের কাছে গিয়েছি, মানুষ অভিযোগ করছে যে এখানে সরকার পরিবর্তনের পরেই এই নেতা
বিএনপি এবং জামাতের কিছু নেতা কর্মীদের সাপোর্টে সেই এই কাজগুলো করতেছে। So সেটা শুধু আমার এলাকা না, মানে রামগতিতে না, পুরো বাংলাদেশের চিত্র এরকম। মানে পট পরিবর্তনের পরেই আওয়ামী লীগের যে দোকান ছিল সেটা বিএনপি কে দিয়ে দিচ্ছে বা জামাতকে দিয়ে দিচ্ছে, যে ভাই আপনারা বসেন, আগে আমরা খাইছি এখন আপনারা খান। এখন আওয়ামী লীগকে সুযোগ আমরা করে দিব না, বা তারা অর্গানাইজ হতে আমরাই দিব না। কারণ আওয়ামী লীগের বিচার আপনারা চান বা না চান, আমরা ছাত্ররা আওয়ামী লীগের বিচার আগে করব, আওয়ামী লীগকে আগে নিষিদ্ধ করব, প্রয়োজনে আবার সারা দেশের মানুষকে ডাক দিব। আগে আওয়ামী লীগের বিচার হবে, তারপরে নির্বাচন, এটা একদম স্পষ্ট। আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন হবে না। আপনারা যদি চাইতে পারেন যে আপনারা ক্ষমতায় এসে আওয়ামী লীগের বিচার করবেন, কেন অন্তর্বর্তীকালীন সরকার চাইতে পারে না আওয়ামী লীগের বিচার আগে? অন্তর্বর্তীকালীন সরকার কি চাইতে পারে না? ব্যারিস্টার ওমর ফারুক ভাই তো বলেছে সবার সরকার। তো 8 তারিখে যে সরকার গঠন হয়েছে, পরের দিন কি মির্জা ফখরুল বলছে যে আমার এখানে আপত্তি আছে এই সরকার নিয়ে? বলে নাই। সবার সমর্থনে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, সবাই সহযোগিতা করবে বলছে। বিএনপি বলেছে মিনিমাম, সেনাবাহিনীর প্রধান যখন বলেছে যে 18 মাস, বিএনপি সেটাকে সমর্থন করেছে। 18 মাস, 18 মাস, এখন 6 মাস না যাইতে যাইতে অবস্থা খারাপ, নির্বাচন দিতেই হবে। আমি সেলিম ভাইকে উদ্দেশ্য করে বলতে চাই, ভাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ডাকে সবাই আসে নাই, ঠিক আছে, সবার একটাই দফা ছিল, এক দফার আন্দোলন। আমি যেহেতু রাজনীতি করি আগে থেকেই, 18 সাল থেকে এক দফার আন্দোলন আমিও করেছি। আমি ছাত্রলীগের হামলার শিকার হয়েছি 11 বার। আমি ঢাকা কলেজ ক্যাম্পাসে ঢুকতে পারি নাই, আমি জেলে ছিলাম, আবরার ফাহাদ ইস্যুতে কথা বলতে গিয়ে 2 মাস জেলে ছিলাম। তো এগুলো দেশের মানুষ জানে, আমরা কারো অবদানকে ছোট করে দেখতে চাই না। আমরা সবসময় বলি যে আমরা হয়তো নিয়ামক ছিলাম, আমরা সামনে ছিলাম, আমাদের ব্যানার ছিল, আমাদেরকে সবাই সহযোগিতা করেছে, সবার আন্দোলন ছিল, অর্জনটা সবার। আমি আমাদের সমালোচনা করেছি, আমাদের ছাত্র সমন্বয়কদের কেউ কেউ যখন দাবি করছে যে মাস্টার মাইন্ড আমরা, আমাদের অমুক নেতা অমুক সমন্বয়ক মাস্টার মাইন্ড, তখন আমরা পাল্টা পোস্ট দিছি যে মাস্টার মাইন্ড কোনো সমন্বয়ক না, কোনো রাজনীতিবিদ না, মাস্টার মাইন্ড এই দেশের ছাত্র জনতা, ছাত্র জনতাই মাস্টার মাইন্ড। আমরা স্পেসিফিক কাউকে মাস্টার মাইন্ড বলি নাই। তো সেখানে স্পষ্ট যে এই অর্জন, এই গণঅভ্যুত্থানের সবার অবদান আছে, প্রত্যেকটা রাজনৈতিক দলের অবদান আছে। আমি ভাই সেলিম ভাইকে বলতে চাই, ভাই যদি আমি একটু জনাব রাকিব ভাই আমাকে যে এই যে নাহিদ ইসলাম যে স্ট্যাটাসে দিল, তিনি সেখানে লিখেছেন বিএনপি মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটা 1-11 সরকার গঠনের ইঙ্গিত বহন করে। 1-11 এর বন্দোবস্ত থেকেই আওয়ামী লীগের ফ্যাসিজমের উত্থান ঘটেছিল। বিএনপি মহাসচিবের বক্তব্য সেখানে আরেকটা বার 1-11 সরকার, সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা ও নতজানু পররাষ্ট্রনীতির ধারাবাহিকতা এবং গুম, খুন ও জুলাই হত্যাকাণ্ডের বিচার না হওয়ার আলামত রয়েছে। এটি কেন মনে করছে? আচ্ছা ঠিক আছে, আমি সেটাতে যাচ্ছি। তার আগে আমি বলতে চাই সেলিম ভাইকে যে ভাই, যদি 5ই আগস্ট শেখ হাসিনার পতন না হতো, তাহলে এই সমন্বয়কদের কে রক্ষা করতো? আপনারা করতেন? শুনেন ভাই, যদি 5ই আগস্ট সফল না হতো, বিএনপির মহাসচিব সর্বোচ্চ জেলে যাইতো, আর এই সমন্বয়কদেরকে এমন ভাবে হত্যা করতো পরিবার লাশও পাইতো না, এই সমন্বয়কদেরকে এমন ভাবে হত্যা করতো, গুম করতো, আমাদের পরিবার আমাদের লাশটাও পাইতো না যদি 5ই আগস্ট সফল না হইতো। আর আপনারা সর্বোচ্চ জেলে যাইতেন, আপনারা তখন বক্তব্য দিতেন যে এটা ছাত্রদের আন্দোলন, ছাত্রদের কোটা আন্দোলন, এখানে আমাদের সম্পৃক্ততা নাই, আমরা এমনি মনোসম্মতি দিয়েছি, আপনাদের এই বক্তব্যই থাকতো। এটা আমাদের জানা আছে। এখন আমরা ছাত্ররা, আমরা দেশের রাজনীতি নিয়ে চিন্তা ভাবনা করতেছি, কারণ আমরা বিগত সময় দেখেছি, আমরা আওয়ামী লীগের শাসন আমল দেখেছি। আমি বিএনপি শাসন আমল ওইভাবে দেখি নাই, আমি ছোট ছিলাম, কিন্তু বাপ দাদাদের মুখে শুনেছি, এবং এখন তো ইউটিউবের যুগ, গুগলের যুগ, সবকিছু পাওয়া যাচ্ছে। তো আমরা শাসন আমল কিন্তু দেখেছি। আমরা চাই জনগণ যদি মনে করে এই ছাত্রদের একটা শক্তি তৈরি হবে, ছাত্রদের একটা রাজনৈতিক দল তৈরি হবে, জনগণ যদি এই ছাত্রদের রাজনৈতিক দলকে যদি ক্ষমতা দেখতে চাই, জনগণই ভোট দেবে, সেখানে কারো আপত্তি থাকার কথা না। বিএনপির মহাসচিব স্যারও বলেছে যে
এবং সেই তারেক জিনিসটাই রহমানও তো বলেছে চাচ্ছে যে বিএনপি, ছাত্র যদি দল গঠন করে সেটাই তো চাচ্ছে একেএম পাটোয়ারিও সাহেবও সেটাও চাচ্ছে যে দ্রুত সেই জিনিসটা প্রুফ হয়ে যাক যে জনগণ কাকে চাচ্ছে, সেই জন্য দ্রুত নির্বাচন চাচ্ছে। হ্যাঁ সেজন্য তো সেজন্য তো অবশ্যই নির্বাচন লাগবে, কিন্তু আমাদের দাবি কি আপনারা ফেলে দিবেন? আমরা কি এই আওয়ামী লীগের বিচার চাইতে পারি না? আওয়ামী লীগের বিচার ছাড়াই কি বিচার নির্বাচন কাজ তো করবেন আপনারা? আসলে বিচার আমি কাজ তো আমি পুরো একটা আমি মানে আমি দায়িত্ব নিয়ে আপনারাই বলছি, সাগর করবেন, ভাই, এক এরপর মিনিট। আর হবে না, ব্যাপারটা তা না, এটা একটা চলমান প্রক্রিয়া। এটা আপনারা কেন ভাই, আওয়ামী লীগের বিচার করতে কি বেশি সময় লাগবে? শেখ হাসিনাকে দেশে আনা এ মাত্রই পর্যন্ত বেশি করতে বেশি দিন পেরেছে, লাগবে এ না, পর্যন্ত শেখ করতে হাসিনার ফাঁসি পেরেছে। এই মতো সরকারের হয়ে যাবে। সফলতা বলতে যে সবচেয়ে মুখ্য যে কাজগুলি করার কথা ছিল, এর মধ্যে কিছু কি করতে পেরেছে এই গত কয়েক মাসে? কোনো প্রমাণ কি আছে? এই কারণে তো মানুষ তো হতাশ। কেউ তো আসলে নির্ভর এই সরকারের উপরে করতে পারছে না। আপনারাও কি সরকারের বিরুদ্ধে সরকারের করতে পেরেছেন, ব্যর্থতা করাতে পেরেছেন? সরকারের ব্যর্থতা কিন্তু আছে, সরকারের ব্যর্থতা আছে। সরকারের যে তাহলে ছোট আগামী যে একটা জিনিস গত 6 মাসে হয়নি, আগামী 6 বছর হবে, সেটাও বা কতটুকু আস্থা রাখার সুযোগ রয়েছে? ছোট একটা ক্যাবিনেট, এখানে ছোট একটা ক্যাবিনেট, অনেকগুলো মিনিস্ট্রি, তো সেখানে ছোট আমরা ক্যাবিনেট আমরা কে করতে যেভাবে বলেছে? রাজনৈতিক মাঠে আমরা যেভাবে বক্তব্য দিয়ে সরকারকে ব্যস্ত রাখতেছি নির্বাচন নিয়ে, এই যে সরকার গ্রেপ্তার করতেছে আওয়ামী লীগের নেতাকর্মীকে, বিএনপি ফোন দিয়ে বলতেছে সে ওই কিছু না, মানে সে নির্দোষ। তা সরকারকে ব্যর্থ কারা করতেছে? চাঁদাবাজি করতেছে, সরকার ধরতে যাচ্ছে, নেতাকর্মীরা ফোন দিয়ে বলতেছে ভুল হয়ে গেছে বা করা যাবে না, মানে তারাই সরকারকে ব্যস্ত রাখতেছে, সরকারকে সহযোগিতা করতেছে না। এই জিনিসগুলো তো স্পষ্ট, দেশের মানুষই বলতেছে যে ভাই আগের মতনই তো হচ্ছে, মানে আগে ছিল সাদা এখন হয়েছে কালা, এরকম একটা অবস্থা। আগে নীল ছিল এখন হচ্ছে লাল, এরকম একটা অবস্থা। তা আমরা চাই, আমার ভাই বেশি কোনো দাবি নাই, আমি ছোট মানুষ, আমার একটাই দাবি, আমি শেখ হাসিনার ফাঁসি চাই, তারপরে নির্বাচন হবে। শেখ হাসিনার ফাঁসি ব্যতীত, আওয়ামী লীগের নিষিদ্ধ ব্যতীত আমি কোনো কিছু চাই না। আমি বিএনপির নেতাকর্মীদেরকে একটা কথা বলতে চাই, যে আমরা এই সরকারও যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে বা আওয়ামী লীগের বিচার না করে নির্বাচন দেয়, তাহলে আমরা ছাত্ররা আবার রাজপথে নামবো, আওয়ামী লীগকে নিষিদ্ধ করব। তখন কি আপনারা বাধা দিবেন নাকি আমাদের সাথে আসবেন? এই একটা কোশ্চেন রাখতে চাই। আর আরেকটা বিষয়, আপনি বলছেন যে আমাদের নাহিদ ভাই বলেছেন যে ১-১১ সরকার, এখানে নাহিদ ভাই তার ফেসবুক পোস্টে বলেছেন আজকে এই পোস্ট সবাই রিসার্চ করতেছে, সবাই চিন্তা ভাবনা করতেছে। এটা তো স্পষ্ট, মানে জাতীয় সরকার গঠন করতে দেয় না, এখন আবার বলতেছে জাতীয় সরকার হলে ভালো হইতো। জাতীয় সরকার যখন গঠন করতে চাইছিল, তখন কিন্তু বিএনপির সাথে সমমনা যে রাজনৈতিক দলগুলো হরতাল অবরোধ পালন করেছিল, যারা জোট অ্যালায়েন্সে ছিল, সবাই কিন্তু জাতীয় সরকারের পক্ষেই ছিল, বিএনপি চায় নাই। এখন কৌশল করে যদি ১-১১ বিএনপি ডেকে এনে বা মানে এই ছাত্র জনতার যে নতুন দল যেটা আছে, যেটা কিংস পার্টি বলতেছেন, হ্যাঁ, সরকারের থেকে আমরা রাজনৈতিক দল গঠন করতে চাই না। আমাদের সরকারে যারা আছে, আসিফ মাহমুদ এবং হচ্ছে এই নাহিদ ভাই, মাহফুজ ভাই, এনারা কিন্তু এখন বর্তমানে সমন্বয়কে বা আমাদের যে রাজনৈতিক নিয়ম কানুন আছে, বা আমরা মাঠে যাচ্ছি, বিভিন্ন সভা সমাবেশে যাচ্ছি, সেখানে কিন্তু ওনারা যাচ্ছে না আমাদের সাথে, বা আমরা ওনাদেরকে নিয়ে যাচ্ছি না। ওনারা রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতেছে, আমরা আমাদের মতো করে দল গঠন করতেছি, আমরা গোছাচ্ছি। ওনাদের সাথে আমাদের রাজনীতির কোনো সম্পৃক্ততা নাই। ওনারা যদি রাজনীতি করতে আসে, অবশ্যই সরকারের ওনারা যে উপদেষ্টা পদে আছে সেটা পদত্যাগ করেই তারপর আমাদের সাথে আসবে। আমাদের সাথে আসবে নাকি কোন দলে যাবে সেটা তাদের বিষয়। আমাদের অবস্থান স্পষ্ট, আমরা আমাদের সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাথে সরকারের নীতিগতভাবে কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নাই। আরেকটা কোশ্চেন জানি আপনি কি করেছিলেন ভাই, আমি ভুলে গেছি। না ঠিক আছে, মোটামুটি এই পর্যন্ত আমি আপনার কাছ থেকে একটু যেতে চাই জনাব অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, আপনার কাছে যেতে চাই। সরকারের ব্যর্থতা ভাই, সরকারের ব্যর্থতা অবশ্যই আছে, অনেক কিছু যে আমরা বাজারে নিয়ন্ত্রণ করতে পারতেছি না, তারপরে যে পুলিশ কিন্তু ফাংশন এখনো ভালোভাবে করতেছে না। এখন এই যে পুরো সিস্টেমটা 16 বছরের সিস্টেম, মানে আনসার থেকে শুরু করে পুলিশের এসপি ডিসি পর্যন্ত আছে আওয়ামী লীগের। এখন তাদেরকে আমরা যখন পরিবর্তন করতে যাই, তখন এই বড় বড় রাজনৈতিক দলগুলো কিন্তু বাধা দিচ্ছে। মানে তাদের চিন্তা ভাবনা হচ্ছে, যদি এই ডিসি কে যদি আমার জেলা রাখতে পারি, আগামী নির্বাচনে এই ডিসি আমার ভোট করে দিবে। আওয়ামী লীগের ডিসি কে রাখতে যাচ্ছে বিএনপি।
হ্যাঁ স্পষ্ট। এতে বিএনপির লাভ কি? বিএনপির লাভ ওই যে আওয়ামী লীগকে ডিসি যেভাবে সহযোগিতা করছে বিএনপিকেও সেভাবে সহযোগিতা করবে। এটা কি অস্পষ্ট কি আছে? আচ্ছা, না যদি বিএনপি আওয়ামী লীগের যদি নির্বাচনে আসে তখন তো আর বিএনপির পক্ষে কাজ করবে না এসব ডিসিরা। যদিও এখনকার কোন ডিসি আওয়ামী লীগের আছে আমি জানি না, আপনি যদি বলে থাকেন তার মানে সেটা যদি ধরে নেই আওয়ামী লীগ যদি নির্বাচনে আসে বিএনপির অনুরোধ মোতাবেক বা তাদের আহ্বান মোতাবেক, তাহলে তো সেই ডিসিরা তো এবং ভাই আরেকটা গুরুতর অভিযোগ আছে, আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে যে 5 তারিখের পরে যে মামলাগুলো হচ্ছে, বিএনপির নেতাকর্মীরা সেখানে কিন্তু মামলা বাণিজ্য করতেছে, তাদেরকে হ্যাঁ আসামি করতেছে, আবার ফোনে ফোনে বলতেছে যে এত টাকা দিলে তাদের মামলা থেকে নাম সরে যাবে। এই যে মামলা বাণিজ্য করতেছে, তাহলে আওয়ামী লীগকে পুনর্বাসন কারা করতেছে? আমার বিশ্বাস যে যারা আওয়ামী লীগের মার খাইছে, যারা আওয়ামী লীগের নির্যাতনের শিকার হয়েছে, তাদের কখনো আওয়ামী লীগকে সাপোর্ট দেওয়ার কোনো প্রশ্নই আসে না। আমাদের ভাইয়েরা শহীদ হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ডাকে। যে ছোট্ট শিশুটা শহীদ হয়েছে সে তো কোনো বিএনপি করে না, সে কোনো জামাত করে না। তার যে হত্যার আসামি শেখ হাসিনা, তার বিচার তো আমাদের করতে হবে, সেটার দায়িত্ব আমাদেরই নিতে হবে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে নিতে হবে। আপনারা বলতেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ডাকে মানে সবাই আসে নাই। হ্যাঁ আমাদের ডাকে সবাই আসে নাই, কিন্তু ব্যানারটা আমাদের ছিল, আমরা সবার সামনে ছিলাম, আমাদেরকে ফেস করে আমাদের উপর ভর করেই গণ অভ্যুত্থান সৃষ্টি হয়েছে। সেখানে আমাদের কথা বলার রাইটস সবার আগে আপনারা দিতে হবে। এখন এটা আমরা জোর করে হলে নিব, যেভাবে হোক এটা নিব আমরা, আমাদের সবার আগে কথা বলতে হবে। এই দায় আমাদেরকে নিতে হবে, যার এতগুলো শহীদের দায় আমাদেরকে নিতে হচ্ছে। এই যে আহত হচ্ছে এখানে ভাই, আরেকটু শেষ করি, অনেক আহতদের সাথে আমরা দেখা করতে যাই, বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দলে যারা আহত আছে, তাদেরই অভিযোগ যে তাদের নামে বাজেট করে 1 লাখ টাকা, দেয় আর 70,000 টাকা 50,000 টাকা, সেখানেও তারা খাচ্ছে ভাই। মানে কোনো কিছু বাদ রাখতেছে না, বলতেছে 16 বছর পদ পদবি ছিল না, এই ছিল না, তো এখন পদ পদবি পাইতেছেন কি এই চাঁদাবাজি করার জন্য, টেন্ডারবাজি করার জন্য, আরেকজনের হক নষ্ট করার জন্য? পদ পদবি থেকে বঞ্চিত ছিলেন, কিছু মানে বের হতে পারেন নাই, এখন বের হচ্ছেন কি এগুলো করার জন্য? এটা আমার প্রশ্ন থাকলো। একদম ধন্যবাদ আপনাকে জনাব অধ্যক্ষ সেলিম ভাই, আপনি বলবেন দয়া করে, কয়েকটা ক্যাটাগরিক্যালি কয়েকটা প্রশ্ন আপনার কাছে করেছে। ধন্যবাদ আপনাকে। প্রথমে আমি একটু বলি যে জনাব ফারুক সাহেব বলেছেন যে বিএনপির পক্ষ থেকে ভোটার তালিকা প্রণয়নের জন্য কোনো দাবি করা হয় না, খুব সম্ভব এইরকমই কথাটা উনি বলেছেন। আমার মনে হয় বিষয়টি উনি সঠিক বলেননি, কারণ বিএনপির পক্ষ থেকে আওয়ামী লীগ যতবারই ভোটার তালিকা করেছে ততবারই আমরা বলেছি আমরা স্বচ্ছ ভোটার তালিকা চাই, এবং এই ভোটার তালিকায় যথেষ্ট অনিয়ম ছিল, এই কথাগুলি বিএনপি বলেছে। কারণ বিএনপি জনগণের দল, আমি আবারও বলছি, আমি এই কথাই বলেছি যে গত 15 বছর বিএনপি রেজ করেছে, ওগুলো কি সমাধান হয়েছে কিনা। হ্যাঁ, তারপরে উনি বলেছেন যে চাঁদাবাজদের ধরিয়ে দেওয়ার জন্য বিএনপির পক্ষ থেকে উনি হয়তো এই বিষয়টি হয়তো ওনার নলেজে নেই যে এই চাঁদাবাজদের ধরিয়ে দেওয়ার জন্য আমাদের নেতা তারেক রহমান সাহেব উনি পরিষ্কার বলেছেন যে যদি বিএনপির কোনো নেতা কর্মী চাঁদাবাজির সাথে জড়িত থাকে তাদেরকে পুলিশে ধরিয়ে দেবে, উনি এরকম অর্ডার করেছেন। প্রতিটি জায়গাতেই একই অবস্থা তো বলছে জনাব অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, বিএনপির প্রতি আমি এতক্ষণ যে অনুষ্ঠানে কথা বললাম, এখন বিষয়টা হচ্ছে সবার একটাই যে এই 5ই আগস্ট পরবর্তীতে বিএনপি যেগুলি করছে, যে ভূমিকা রাখছে, তার মধ্যে আগের আওয়ামী লীগের ভূমিকার সাথে তেমন কোনো পার্থক্য দেখা যাচ্ছে না। এখন দেখা যাচ্ছে স্কুল কলেজের কমিটির মধ্যে পর্যন্ত বিএনপি গিয়ে নিজেদের ভূমিকা রাখছে বা নিজেদের চেষ্টা করছে। এটা সঠিক না। কোনো ডিসিরা আপনি নিজেরা সেখানে সরকারি কর্মকর্তাদেরকে সেখানে তারা নিয়োগ দিচ্ছেন প্রতিষ্ঠানের সভাপতি হিসাবে, যেটা তাদের পক্ষে কিন্তু এতগুলি প্রতিষ্ঠানের সভাপতি হওয়া সম্ভব না। কিন্তু আমি যদি উদাহরণ দিয়ে বলি, আমার নির্বাচনী এলাকায় একটি রাজনৈতিক দলের এক নেতা পরিচয় দিয়ে বললেন আমি অমুক
আমি ওই রাজনৈতিক দলের অমুক কর্মকর্তা, আপনার কাছে একটা অনুরোধ আছে। আমি বললাম কি অনুরোধ? যে আমার দল থেকে 3টি স্কুলে, মানে একটি কলেজ এবং 2টা স্কুলে সভাপতি আমরা চাই। আমি বললাম আমি তো কোনো স্কুলে চাই না, আপনি চান কেন? আমি তো ইউনোকে বলি নাই যে আমার অমুক স্কুলের সভাপতি দেন। আমি তাদেরকে বলেছি যে যাকে যোগ্য মনে করেন তাদেরকে আপনি দেন, কিন্তু আপনি কেন চান? কিন্তু এই দলটি এখন তারা খুব সাধু সাজু এবং তারা বলে যে তারা এই সমস্ত কোনো অপকর্মে নাই। বিষয়টা হলো যে বিএনপির কোনো কিছু হলে পত্রিকায় নিউজ হয় বিএনপি চাঁদাবাজি করছেন, আর ওই দলটি যদি কিছু করে, যেমন ইসলামিক মানে অনেকগুলি ব্যাংক তারা দখল পুনরুদ্ধার করেছেন, সেটা তারা বলেছেন পুনরুদ্ধার। আবার তাদের ভাষায় হলো এই ব্যাংকগুলি মায়ের কোলে ফিরে এসেছে। পার্থক্যটা কিন্তু এই জায়গায়। বিএনপিকে বলছেন চাঁদাবাজি করছেন, আর তারা যখন করে তখন বলছেন যে মায়ের কোলে ফিরে এসেছে। এবং তারাই এই সমন্বয়কারীদের, মানে সমন্বয়কারী যারা, এই সমন্বয়কারীটা কিন্তু বয়সের তরুণ। তাদের যে স্পিরিট ছিল, যে আন্দোলনটা তারা করেছিল, সেই স্পিরিট গুলিকে একটি রাজনৈতিক দল তারা ওন করতে চাচ্ছে এবং তারা তাদেরকে গ্রিভে নিয়ে যেতে চাচ্ছে। এবং আপনি দেখবেন আরেকটি রাজনৈতিক দল যারা কথিত যে সরকার, রাজনৈতিক দল আওয়ামী লীগ, তারা তাদের এই ছেলেগুলো ছাত্রলীগ যুবলীগগুলি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে চলে এসেছে। তারা আওয়ামী লীগ করে, কিন্তু তারা এখন বলছেন যে আমরা সমন্বয়, আমরা অমুক সমন্বয়কারী আমাদেরকে দায়িত্ব দিচ্ছেন এই কাজগুলি করার জন্য। গত 3-4 দিন আগে সময় টেলিভিশনে একজন সমন্বয়কারী যে দপ্তর সম্পাদক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, উনি আমাকে বলেছেন যে দেখেন, আমি যখন বলেছি যে এই ছাত্রদের এই অ্যাচিভমেন্টটাকে নস্যাৎ করার জন্য আওয়ামী লীগের ছেলেরা কিন্তু ঢুকে যাচ্ছে, সে পরিষ্কার বলেছেন যে আমাদের মাঝে কোনো সমন্বয়কারী নেই এবং এই সমন্বয়কারীদেরকে বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি। আপনার আমি যখন বাড়ি যাচ্ছি, একটি বড় আপনার ব্যবসা প্রতিষ্ঠান, তাদের সিইও আমার সাথে কথা বললে যে স্যার আমরা একটা সমস্যা আছে। আমি কি সমস্যা? যে দেখেন সমন্বয়কারীদের নামে এরকম ভাবে চাঁদাবাজি চলছে, এই দেখেন ইয়াগুলি দেখেন, আপনার তাদের মেসেজগুলি দিয়ে আমাদের সাথে বসার পরে বলেন আমাদের এই কাজ দিতে হবে, এই কাজ দিতে হবে, এই কাজ দিতে হবে। আমি বললাম এগুলি করার কথা না, এগুলি একটা চাঁদাবাজ। সমন্বয়কারীরা যারা নিজের জীবন বাজি রেখে এই একটা বড় অ্যাচিভমেন্ট তারা অর্জন করেছে দেশবাসীর জন্য, এরা তো এটা করতে পারে না। আপনি সমন্বয়কারী যারা আছে তাদের সাথে যোগাযোগ করেন, এটা নিশ্চয়ই এটি চাঁদাবাজদের কাজ। এখন এই জিনিসগুলি যদি তারা না বুঝে, কারণ তারা বয়সের তরুণ, এই মানে চালাকিগুলি তারা অনেক সময় হয়তো তাদের হাতে তারা বুঝে উঠতে পারছে না, সেই জন্য তাদেরকে বিক্রি করা হচ্ছে। এই আপনার এখানে বাজার নিয়ন্ত্রণ করতে পারছেন না, সাকিব সাহেব বললেন, পুলিশ আইন শৃঙ্খলা, পুলিশ তো এখন অসহায়। তাদের কাছে যাবেন, অমুক গ্রামে মারামারি হচ্ছে, তারা যাবেন। অমুক জায়গায় বালু তোলা হচ্ছে, আপনারা আসেন, তারা যায় না, বলে যে না আমরা কিভাবে যাব, আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি যে অবস্থা, আমাদের মনোবল ভাঙ্গা, আমাদের সেরকম ফোর্স নাই, আমরা যেতে পারবো না। এখন একটা মামলা করা হয়েছে, মামলার আসামিদেরকে পর্যন্ত তারা ধরতে চায় না। তাহলে হাউ ইট ইজ পসিবল যে তারা দীর্ঘ সময় কিন্তু আসামিদেরকে ধরলে ছেড়ে দেওয়ার জন্য তো তদবির আসে আপনাদের কাছ থেকে, খুব ক্যাটাগরি তো বলেছে, এতক্ষণ বলেছে যে আপনারাই সবকিছুর মধ্যে। এই তদবিরগুলি আপনারা খবর নিয়ে দেখেন কারা করছেন। এই যে জোর করে ছেড়ে দেওয়া, এটা যারা করছেন তাদেরকে একটা গ্রুপকে যদি মনে করেন আমরা দায়ী করি, তা সঠিক না। এটা অনেকে এটার সাথে জড়িত যারা করে। এবং আওয়ামী লীগের লোকেরা যে কথাটি বলেছেন যে বাড়ির দিকে দেখে সেখানে আওয়ামী লীগের সভাপতি বাজারে বসে আছে। এই আওয়ামী লীগের সভাপতি বাজারে বসে আছে কেন? কারণ থানা কথা শোনে না বিএনপি, থানা ইউনোরা কথা শোনে না বিএনপি। তারা বলে যে এখানে সমন্বয়কারীরা দেখাশোনা করে। সমন্বয়কারীর সংখ্যা হইলো, সমন্বয়কারী হয়েছে সমন্বয়কারী যা হিসেব বলছেন যে আমাদের সমন্বয়কারী নাই। এখন সমন্বয়কারীর ব্যানার দিয়ে যে ছেলেটি উপজেলা পরিষদে এবং থানার পাড়ায় সবসময় আমারটা শোনেন, আমিও বাস্তব ভিত্তিক, আমি একটা
অর্গানাইজিং সেক্রেটারি, আমি সব জানি না শুনে কথা বলতেছি, দায়িত্ব নিয়ে কথা বলতেছি। এখন না, ওই সেটা ঠিক ওই আছে, আপনার এলাকায় গ্যাপও যে থাকতে পারে টিউনুর ভাই। রুমটায় বসে থাকে, ইউনুর রুমটায় যে ছেলেটা বসে থাকে, একটা বাচ্চা ছেলে, সে ওইখানে বসে থাকে, ইউনিভার্সিটির হয়তো ছাত্র, সে জানে না এখানে কি হচ্ছে, কিন্তু সে ওইখানে বসে থেকে আপনার হয়তো সে সামান্যতে সন্তুষ্ট হয়ে এক কাপ চা খেলে হয়তো ভালো আচরণ দেখে সে সেখান থেকে চলে আসতেছে, ওই সুযোগটা নিচ্ছে সে আওয়ামী লীগের লোক। এখন এই স্থানীয় এবং আওয়ামী লীগের প্রশাসনগুলি নতুন যারা ওই চেয়ারম্যানরা, প্রশাসনগুলি কাদের কথা শুনছে আপনি বলছেন জনাব আব্দুল এখন সেলিম? এখন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী বলে সমন্বয়কারীদের কথা, সমন্বয়কারীদের কথা শোনে, তারা বিএনপির কথা শোনে না, রাজনৈতিক দলের কথা শোনে না। সেই সুযোগটা এখন তারা আওয়ামী লীগের সাথে, যেহেতু ওসিরাও আওয়ামী লীগ, ইউনোরও আওয়ামী লীগ, ইউনোদের জন্ম হয়েছে আওয়ামী লীগের জন্ম, সুতরাং ডিসিদের জন্ম আওয়ামী লীগের জন্ম, আওয়ামী লীগ তাদের জন্ম দিয়েছে, তাদের নিয়োগপত্র সবকিছু আওয়ামী লীগের হাতে। সুতরাং সেই লোকগুলি তো আবার আওয়ামী লীগ যখন নাকি সমন্বয়কারীরা এখানে মূল ভূমিকায় চলে আসছে, তাদের সাথে কথা বলে কাজ করতে হবে। নাহিদ ইসলামের ওই দাবিটা কিভাবে দেখেন? নাহিদ ইসলাম এটাতে আমি মানে একদম প্রতিবাদ জানাই ভাই। আমাদের সাথে ভাই আওয়ামী লীগের ট্যাগ দাও বা আওয়ামী লীগকে আমরা সুবিধা দিচ্ছি ভাই, এটা কখনো আমরা মানতে পারি না ভাই। আওয়ামী লীগ সুবিধা দিচ্ছে বলতে যে এখন যে ইউনো ডিসি দের কথা বলা হচ্ছে, হ্যাঁ, ইউনো ডিসিএসপি এরা তো আওয়ামী লীগের, এটা তো আওয়ামী লীগের। তাদেরকে এখনো এভাবে করার ক্ষেত্রে আপনাদের ভূমিকা আছে, সেটাই বলতে যাচ্ছে। না, আমাদের কিসের ভূমিকা আছে? আমরা কি রাষ্ট্রীয় কোনো দায়িত্বে আছি? বিএনপি যেমন রাজনীতি করতেছে, ছাত্ররা রাজনীতি করতেছে, সামাজিক ভাবে তারা মানুষের সহযোগিতা করতেছে বিভিন্ন কাজে। এই যে বিএনপি, আমি বলি ভাই, বিএনপির নেতা কর্মীরা যখন একজন আওয়ামী লীগ নেতা কর্মীকে যখন আশ্রয় দেয়, তখন ছাত্ররা সেখানে প্রতিবাদ জানায়, তখনই বিএনপির নেতা কর্মীরা বলে এরা বাচ্চা, এরা বুঝে না, তোমরা পড়ার টেবিলে যাও। বিএনপির নেতা কর্মীদের এই কথা ছাড়া আর কোনো কথা নাই। তখন আমাদের কাছে অনেক অভিযোগ আছে, আমি চাইলে আপনাকে প্রমাণ দেখাতে পারি। শোনেন, আপনাদের কাজ হলো বিএনপির সমালোচনা করা, সত্য কথা বলাটা শিখেন। আপনারা ছাত্র, আপনাদের কাছে জাতীয় অনেক কিছু আশা করে, অবশ্যই ভাই, সত্য কথা স্বীকার করার চেষ্টা করেন। আপনাদের এই যে সমন্বয়কারীদের এক নেতা জাহিদ সাহেব স্বীকার করছে যে হ্যাঁ, আমাদের ব্যানারে অনেকে চলে আসছে, তারা অপকর্ম করছেন, সেগুলি আমরা ব্যবস্থা নিচ্ছি, অথচ আপনি এটাকে স্বীকার করছেন না। আমরা তো অস্বীকার করতেছি না, আমরা অস্বীকার করতেছি না। আমাদের এই সময়ে, এই মানে অস্বাভাবিক সময়, একটা অস্বাভাবিক পরিবেশে অনেক লীগের এবং যারা বিগত সময়ে যারা হামলা মামলার সাথে জড়িত ছিল, তারাও ঢুকে পড়তেছে। আমরা বুঝতেছি না, কিন্তু আমরা যখনই জানতেছি, যখনই আমরা ক্ল্যারিফাই করতে পারতেছি, তখনই তাদেরকে আমরা আমাদের এই দল থেকে বা বৈষম্য বিরোধী থেকে আমরা বের করে দিচ্ছি, এবং আমরা এটার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। আমরা কাউকে সুযোগ দিচ্ছি না। আমরা কাউকে শান্ত ভাই, মানত ভাই বলা হচ্ছে না। আপনারা বিএনপি করতে দিচ্ছেন, একই অভিযুক্ত আপনারাও। আমি রাকিব করি। হ্যাঁ, সেলিম ভাই তো বললো আমরা অভিযুক্ত। জি, অধ্যক্ষ সেলিম ভুঁইয়ার কথা আপনি সাপ্লিমেন্ট কোন ধরনের আপনি পার্টিনেন্ট কোনো কোশ্চেন করলে করতে পারেন। সেলিম ভুঁইয়ার কথা শুনে শেষ করি এখন। জি জি, অধ্যক্ষ সেলিম ভুঁইয়া একটা হয়তো রিলেভেন্ট কোশ্চেন করতে পারে জনাব ফারুক, এরপরে আপনি শেষ করবেন। জি ওমর ফারুক, আপনি কিছু আমি রাকিব সাহেব আপনাদের কাছে বলতেছি যে আপনারা যে এই বৈষম্য বিরোধী আন্দোলন, আপনারা এই রাজনৈতিক দল করবেন, অনেক কিছু অনেক বড়, আপনাদের উপরে তো মানুষের অনেক আকাঙ্ক্ষা। আচ্ছা, আপনারা কি এই সচিবালয়ে বা বিভিন্ন জেলায় যে আওয়ামী লীগের কথা বলছেন, ডিসিএসপি আছে, 10 জনের নাম ধরে বলছেন যে আপনার এই সরকারকে স্টেপ ডাউন করাও, বা আপনারা কি এমন কোনো দাবি তুলছেন যে এই যে পুলিশের ভিতর বড় বড় রুই কাতলারা যে চলে গেছে, এরা কোথায় গেছে, কার কারণে গেছে, এই ধরনের একটা কর্মসূচি, দীর্ঘমেয়াদী কর্মসূচি দিয়েছেন? আপনাদের বিরুদ্ধে কিন্তু অনেক অভিযোগ আছে, আপনাদের চর্বি, স্বাস্থ্য ভালো হচ্ছে, আপনাদের চেহারা চকচক করতেছে, গায়ে চর্বি জমতেছে, যদিও আপনার দেখে আমার ভালো লাগছে, এগুলোর ব্যাপারে আপনারা কথা বলেছেন? জি, বিএনপির নেতা কর্মীরা বলতেছে যে মাংস কেটে নিবে, আমাদের এক সমন্বয়ক মাসুদকে বলেছিল। শুনেন ভাই, আপনি যে অভিযোগ করছেন, দেখেন আমি অভিযোগ নিয়ে আসছি, তবে আমি একটু অধ্যক্ষ সেলিম ভুঁইয়ার কথা শেষ করছি। প্লিজ আপনি বলবেন অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, প্লিজ। জি জি, যে কথাটা আমি বলছিলাম যে এখানে তো এই অন্তর্বর্তীকালীন সরকারকে দিয়ে বাধা নিয়ন্ত্রণ করা সম্ভব না, দুর্বল সরকার, তাদেরকে দিয়ে আইন শৃঙ্খলা রক্ষা সম্ভব না, তারা দুর্বল। এখন তাদের কিন্তু আমি বুঝি না সেলিম ভুঁইয়া এতক্ষণ যে অভিযোগগুলো করেছে,
সেই অভিযোগগুলিকে আপনি শুনেছেন কিনা যে আওয়ামী লীগ এবং আপনারা আপনাদের ক্যারেক্টার আপনারা রাষ্ট্র পরিচালনার যে ধারা সেগুলি কতটা পরিবর্তন করে বা কতটা পরিবর্তিত হবেন আপনারা, এই বড় একটি আশঙ্কা রয়ে গেছে। আপনাদের উপর আস্থা রাখতে পারছে না ছাত্ররা এবং জনতারা, তারা দাবি করছে। সেই জায়গাতে আপনারা এখন পর্যন্ত নিজেদের দলের মধ্যেই আভ্যন্তরীণ যে সংস্কার বা ইয়ে করা সেদিকে আপনারা এখন পর্যন্ত কিছু দেখাতে পারেননি। বড় বড় কিছু অভিযোগ রয়ে গেছে। হ্যাঁ, আমরা তো অলরেডি আপনার 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য 31 দফা সংস্কারের কথা বলেছি, এবং সেখানে স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, বলছেন আপনারা ক্ষমতায় যাওয়ার পর, কিন্তু আপনারা তো ধরতে গেলে এখন ক্ষমতাতে আছেনই। আপনারা ধরতে গেলে এখন সবাই মনে করে যে আপনারা ক্ষমতায়, এখন আপনারাই আছেন ক্ষমতায়, সেই জায়গাতে আপনাদের আগের তুলনায় তেমন কোনো পরিবর্তন দৃশ্যমান হয়নি। এই জায়গাতে মানুষ হ্যাঁ, দৃশ্যমান না হওয়াটা হলো আপনার এটা একটা ষড়যন্ত্র হতে পারে, কারণ আমরাই তো কাজ করছি, আমরা এই সরকারকে আমরা সহযোগিতা করছি। আপনি কি জানেন না যে এই যে সরকারে যারা আছে অনেক আপনার উপদেষ্টা আছে যারা তার তার মন্ত্রণালয় সে চালাতে পারছে না, সে তার বয়স্ক একজন লোক, তাকে একটা মন্ত্রণালয় দিয়ে রাখা হয়েছে, একটা দেশের ভঙ্গুর একটা মনে করেন শিক্ষা খাত, স্বাস্থ্য খাত, এরকম অনেকগুলি খাত, সেখানে এমন সব ব্যক্তিদেরকে উপদেষ্টা করে রাখা হয়েছে যারা সময় দিতে পারে না। আরে শুধু বিদ্বান ব্যক্তি হইলেও হবে না, তার কাজের গতিশীলতা থাকতে হবে, কাজ করার স্পিড থাকতে হবে। সেগুলি যাদেরকে নাই তাদের মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। তারা 5 দিনের মধ্যে, সপ্তাহে 5 দিনের ভিতরে 4 দিনে অসুস্থ থাকে, এর মধ্যে 1 দিন থাকে হসপিটালে, 2 দিন থাকে হসপিটালে। ওই ধরনের ব্যক্তিদেরকে নিয়ে কি আপনি বিচার করতে পারবেন? আপনার দ্বারা কি সংস্কার সম্ভব? সুতরাং সংস্কার করতে হলে তো আপনি যদি দ্রুততম সময়ের ভিতরে যদি আপনি নির্বাচন দেন, সেই নির্বাচিত সংস্কার এসে যদি করে সেটা সংস্কার, সেটাই আমাদের মনে করি সেই সংস্কারটাই সম্ভব হবে। আর নাইলে আমি সংস্কারের কথা বলবো, বিচারের কথা বলবো, আপনার বিচারটা করবে এই এদের দিয়ে বিচার সম্ভব না, কোনো অবস্থাতেই সম্ভব না। বিচার বিভাগও দুর্বল, সব জায়গাতেই দুর্বল। সেই জন্য এই দুর্বলতা কাটিয়ে ওঠার জন্য একটা নির্বাচিত সরকার যদি আসে, জনগণ তাদের পাশে থাকবে। এখন আমরা বিএনপি ফুল সাপোর্ট দিয়ে যাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু কারে সাপোর্ট দিতাম? ওনার তো চেয়ার নরম, খুব নরম গদি পেয়ে তারা তো এখন এটা সাবজেক্ট দিচ্ছে না, তাদের ভিতরে লোভ এসে গেছে। সুতরাং এই ছাত্রদেরকে কি সমন্বয়কারী বানানোর জন্য কি আমরা তাদের জন্য আন্দোলন করছি না? ঠিক আছে, আমার বাবারা হয়েছে, তারা যোগ্যতা আছে, তারা হয়েছে, সেটাকে আমরা মেনে নিয়েছি, কিন্তু এখন বলতেছে ছাড়বো না, আমরা দেখে দিব, বিচার করবো। বিচারের কথা বলে শেখ হাসিনার বিচার করবে, শেখ হাসিনা ফাঁসি দিব। শেখ হাসিনার ফাঁসি কি 2 বছরের ভিতরে সম্ভব? 3 বছরের ভিতরে সম্ভব? বিচার, অনেকগুলি মামলা আছে, তার বিচার শেষ করে না তাকে ফাঁসি দিব। যদি বিচার বিভাগ তাকে ফাঁসির রায় দেয় তারপরে ফাঁসি দিব। আমি এখনই কমু যে ফাঁসি চাই আমরা, তাকে সর্বোচ্চ শাস্তি দেশের মানুষ আশা করে। সেদিন যদি তাকে পাওয়া যেত বাংলাদেশের মানুষ, কিন্তু সেদিন তার ওই নিজেরাই আইন হাতে তুলে এনে যা করার তা করে ফেলত। এখন আপনি বিচার করবেন, সেই বিচার একটা লম্বা সময়ের দরকার, সেই বিচার হওয়ার পরে তাকে সর্বোচ্চ শাস্তি দিবেন। ততক্ষণে এদেশের মানুষ কি আপনাদের ক্ষমতা দিয়ে রাখবে? ততক্ষণ কি আপনারা ক্ষমতা থাকতে পারবেন? আসলে তারা ক্ষমতায় দীর্ঘায়িত বা দীর্ঘ সময় থাকতে চায়, এটাই আপনি বলতে চাচ্ছেন? এগুলি এটাই চাচ্ছে তারা, একটা কমিটির নাম দিয়ে, একটি সংগঠনের নাম দিয়ে যেতে চায় এবং থাকতে চায়। জি, থাকতে চায়। জি, আপনাকে ধন্যবাদ। ব্যাপারটা নিয়ে ব্যারিস্টার ওমর ফারুক, প্লিজ, ছোট করে ব্যারিস্টার ওমর ফারুক। জি, আমি জনাব সেলিম ভূঁইয়া সাহেবের শেষ কথা দিয়েই আমি শুরু করতে চাই, যে উনি রাইটলি বলেছেন। এই কথাই আমি বারবার বলি যে 80-90 বছর বয়স্ক যদি কেউ উপদেষ্টা হয় আছে। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা যে ভিডিওগুলি দেখলেন, এই ভিডিও ফুটেজগুলো নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এতক্ষণ আপনারা যা কিছু দেখেছেন, যা কিছু শুনেছেন, সব কিছুই কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করে নিয়ে আপনাদেরকে দেখানো হয়েছে। এখানে আমার নিজস্ব কোনো ব্যক্তিগত কথা বলা হয়নি। ধন্যবাদ।